ওকে, লাইভ লাইভ শুরু হয়ে গেছে। আমরা একটু কমেন্টে হচ্ছে দ্রুত জানাই যে আমাদের হচ্ছে বোর্ডটা ক্লিয়ার কিনা আর হচ্ছে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। একটু কমেন্টে দ্রুত জানাইতে হবে, একটু দ্রুত জানাও, তাহলে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করে দিব। ওকে, ওকে। তো আজকে হচ্ছে আমরা গতিবিদ্যা যে হচ্ছে আমাদের মেডিকেল কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করব। তো যারা হচ্ছে ভেক্টরের কোশ্চেনগুলো সলভ করছো তোমাদের অবশ্যই আইডিয়া আছে আমরা কোশ্চেন সলভ করব 10টা, কিন্তু ইনফরমেশান শিখবো কয়টা? 100টা। মানে আমাদের হচ্ছে প্রতিটা কোশ্চেন থেকে আমরা কি করব, অনেক ইনফরমেশান বের করে আনবো এবং প্রতিটা কোশ্চেন হচ্ছে অ্যানালাইসিস করব যে কেন এরকম হয়েছে, কেন আমরা এটার আনসার এরকম হচ্ছে, এই জিনিসগুলো ব্যাখ্যা করবো। ওকে, তো দ্রুত হচ্ছে সবাই জয়েন হয়ে যাও এবং লাইভটা শেয়ার করে দাও। আমি ক্লাস শুরু করে দিচ্ছি, আর বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না, কারণ এমনি আজান দিয়ে দিবে, তো এই জন্য হচ্ছে 1 ঘন্টার বেশি তো ক্লাস করানোই যায় না। আচ্ছা, তো তাহলে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। এখন ক্লাস শুরুর আগেই হচ্ছে আমি আসলে বোর্ডে এই প্রাসের সূত্রগুলো লিখে রাখি। কেন? কারণ হচ্ছে যাতে সময়টা বাঁচে। এই সূত্রগুলা অ্যাডমিশনের জন্য মুখস্থ রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কি বলবো যে এই সূত্রগুলা থেকে তোমার অ্যাডমিশনে কোশ্চেন আসার সম্ভাবনা 100%। এবং এই সূত্রগুলা মনে রাখাটা একটু ডিফিকাল্ট, এজন্য এগুলা কি হয়, খুবই প্যারা লাগে। মানে প্রাসও খুব এমনি ডিফিকাল্ট লাগে তোমাদের কাছে, সূত্রগুলো মনে রাখা আরও বেশি ডিফিকাল্ট লাগে। কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন একটা প্রসেস শিখাবো যেই পদ্ধতিতে তুমি এই সূত্রগুলোকে মানে উইদাউট এনি প্রবলেম, তোমার ব্রেনে খুব বেশি প্রবলেম হবে না, মনে রাখতে খুব বেশি কষ্ট হবে না, তুমি হচ্ছে মাথায় রাখতে পারবে। আমরা সূত্রগুলোকে অনেক ছোট করে ফেলবো। ওকে, আমি দেখি যে কারো কোনো প্রবলেম হচ্ছে কি না। আচ্ছা, যদি কারো হচ্ছে প্রবলেম হয়, ভয়েস শুনতে প্রবলেম হচ্ছে অথবা বোর্ড ক্লিয়ার না, আমাকে একটু জানাবা, কারণ আমার হাতে যে আজকে সেকেন্ড যে একটা মোবাইল থাকে সেই মোবাইলটা নাই। ওকে, একটু খেয়াল করি। তো প্রাসের এই সূত্রটা, প্রথম যেটা সূত্র দেখো, খেয়াল করো, আমরা এইচের সূত্রটা এখন তোমাদের আগে এই আরেকটা ফিগার দেখাইনি, কারণ এই জিনিসগুলো একটু বুঝতে হবে, তো আমরা ফিগারটা একটু খেয়াল করি। দেখো, আচ্ছা, তোমরা সবাই তো মোটামুটি হচ্ছে গতকালকে কোপা আমেরিকার যে খেলা হয় আর্জেন্টিনা এবং চিলির মধ্যে, সেই খেলাটা অবশ্যই দেখছো, এবং সেখানে লিওনেল মেসি হচ্ছে অসাধারণ একটা ফ্রি কিক নেয়। সেটা কোথা থেকে? ডি বক্সের বাইরে থেকে। আমরা সেই লিওনেল মেসির ফ্রি কিকটার এখন জাস্ট এখানে ভিজুয়ালাইজেশন দেখবো বোর্ডের মধ্যে। ওকে, আর কিছু না। এখানে আমাদের সেই লিওনেল মেসি আছে এই জায়গায় হচ্ছে আমাদের সেই লিওনেল মেসি আছে। আমার ফিগার আঁকা খুব বেশি ভালো না, ধরবো সে হচ্ছে কিক মারবে। ওকে, আমার ফিগার আঁকা খুব বেশি ভালো না। তো এখন যখন হচ্ছে লিওনেল মেসি কিক মারবে, আমাদের বলটা কি, এই যে বলটা তো মাটিতে আছে, তারপর কি হবে, বলটা উড়ে এভাবে যাবে না, বলটা তো উড়ে যাবে। তার মানে দেখো, বলটা যখন উড়ে যাবে, সে কিক করার সময় বলটা কি হইতে পারে, সাপোজ আমাদের এখানে আছে হচ্ছে গোলবার, এটা হচ্ছে কি গোলবার। ওকে, এখন দুইটা কন্ডিশন হইতে পারে, হয় বলটা গোলবারের উপর দিয়ে যাইতে পারে অথবা ভিতর দিয়ে যাইতে পারে। ভিতর দিয়ে গেলে তো গোল, যেটা কালকে লিওনেল মেসি গোল দিছিল। এখন একটু খেয়াল করি, দেখো, তো আমরা ধরলাম যখন সে এরকম কিক করলো বলটাকে, তখন বলটার একটা ব্যাগ ছিল হচ্ছে ইউ, কত ইউ। এটাকে তুমি আদি ব্যাগ ধরতে পারো অথবা ধরতে পারো যে নিক্ষিপ্ত ব্যাগ, যে কোনো। আচ্ছা, যাই হোক, ইউ ধরলাম। তারপরে দেখো এখানে একটা কোণ থাকবে, এটাকে তুমি নিক্ষিপ্ত কোণ ধরতে পারো, আদি কোণ, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটা কোণ থাকলো। তারপরে এই বলটা দেখো, আমাদের এটা হচ্ছে গোলবার, এই গোলবারের উপর দিয়ে যাইতে পারে, আবার গোলবারের ভিতর দিয়ে যাইতে পারে। তার মানে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, মানে এই সর্বোচ্চ উচ্চতা ক্রস করলে গোল হওয়ার সম্ভাবনা নাই। এবং বলটা এই যে এই পথটা অতিক্রম করে আবার এখানে এসে পড়বে, এই টোটাল জায়গাটা হচ্ছে কি আনুভূমিক পাল্লা আর। ওকে, আনুভূমিক পাল্লা। ওকে, এটা জাস্ট হচ্ছে বেসিক ধারণা, তোমরা সবাই জানো, তারপরও বলা। তাহলে এটা হচ্ছে আমাদের আর। এখন খেয়াল করো, আমাদের বলটা এখান থেকে শুরু করে এই বিন্দুতে আসতে, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এই বিন্দুতে আসতে ধরলাম সময় লাগে ছোট টি। কতটুকু? ছোট টি।
তারপরে দেখো আমরা জানি হচ্ছে কি উত্থানকাল সমান পতনকাল, অর্থাৎ উত্থানকাল সমান পতনকাল, এটা তোমরা 9-10 থেকে জানো, উত্থান সমান পতন। এখন ধরলাম বলটা উঠতে সময় লাগবে টি, যেহেতু উত্থানকাল সমান পতনকাল তার মানে নামতে কত সময় লাগবে, টি লাগবে, তার মানে টি প্লাস টি, দুইটা টিকে আমরা ধরবো হচ্ছে বড় টি। তাহলে খেয়াল করো ছোট টি এবং বড় টি এর মধ্যে পার্থক্য কি, ছোট টি হচ্ছে হয় উত্থানকাল অথবা পতনকাল, আর বড় টি হচ্ছে আমাদের উড্ডয়নকাল। বড় টিটা কি, বড় টিটা হচ্ছে উড্ডয়নকাল। এখন উড্ডয়নকাল বলতে কি বোঝায়, মানে এই বলটা দেখো এই যে উঠতেছে কতক্ষণ বাতাসে আছে, অথবা বলা যায় ভ্রমণকাল, ভ্রমণকাল বলা যায়। ওকে, এগুলো হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা, এগুলো তোমরা জানো, এখানে সময় নষ্ট করার কিছু নাই। এবং তোমাদের যারা 21 ব্যাচ আছো তোমাদের মনে হয় এটা শর্ট সিলেবাসে নাই, বা টেনশন করার কারণ নাই, তোমাদের মেডিকেলের জন্য আলটিমেটলি সবই পড়তে হবে। ও মাই গড, কারেন্ট চলে গেছে। আচ্ছা একটু 1 মিনিট অপেক্ষা করতে হবে, কারেন্ট চলে গেছে। বোর্ডটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, বোর্ডটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা বোর্ডটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করব। কারণ এভাবে আসলে হুট করে কারেন্ট চলে যাওয়াটা, একটু জানাও, দ্রুত কমেন্ট সেকশনে জানাও। ক্লিয়ার ক্লিয়ার, ওকে 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 ক্লিয়ার। আমি হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করব। দেখো তাহলে আমরা এখানে একটু খেয়াল করি, তার মানে এই জিনিসগুলো আমরা চিনলাম। এখন এই সূত্রগুলোকে আমরা, এত বড় সূত্রগুলোকে একদম ছোট করে ফেলবো। কেমন ছোট, একটু আসো আমার সাথে খেয়াল করো। এখন এখানে একটু খেয়াল করো, আমাদের এই যে আদিবেগ যেটা বা ইউটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। আমরা উপাংশ সূত্র পড়ছো না, লম্ব উপাংশ সূত্র, এরকম যে একটা ব্যাগকে তুমি কি করলা, দুইটা ভাগে ভাগ করে ফেললা। এটা যদি থিতা হয় তাহলে তোমার x ইকুয়াল টু কি, ইউ কস থিতা, আর y ইকুয়াল টু কি, y ইকুয়াল টু ইউ সাইন থিতা। এরকম পড়ছো না, পড়ছো তো, অবশ্যই পড়ছো। এখন এখানে কস হলো কেন, কারণ কস মানে কি, কস মানে আমাদের ভূমি বায়ু ত্রিভুজ, সাইন মানে কি লম্ব বায়ু ত্রিভুজ, এই জন্য ভূমির দিকে কস আসছে, সিম্পল হিসাব। তাহলে এখানেও আমরা সেম কাজ করব। তাহলে দেখো এই ইউটাকে আমরা দুই ভাগ করলে আমরা x বরাবর পাবো হচ্ছে ইউ কস থিতা, আর y বরাবর পাবো হচ্ছে ইউ সাইন থিতা। এই দুইটা আমরা পাবো, ওকে, এই দুইটা উপাংশ পাবো। এক্স্যাক্টলি এই দুইটা উপাংশকে ব্যবহার করে আমরা সব কাজ করব, আর কিচ্ছু লাগবে না, প্রাসের আর কিচ্ছু লাগবে না, সব সূত্র জাস্ট এই দুইটা দিয়ে করব। ওকে, এখন একটু খেয়াল করি, এখন আগের ফিগারগুলো আমি একটু মুছে ফেলবো, কারণ তো যেহেতু এটা আমাদের বেসিক ক্লাস না, আমাদের ওইভাবে এখন বোঝানোর সময় নেই যে আমি সব কিছু বুঝাবো ডিটেল। তাহলে এখানে একটু খেয়াল করি, আমরা এই সূত্রটা খেয়াল করি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিতা, এটাকে কি আমরা এরকম লিখতে পারি, ইউ সাইন থিতা হোল স্কোয়ার লিখতে পারি, ডিভাইডেড বাই 2g আমরা লিখতে পারি। ওকে, আমি নিচের ফিগারটা একটু মুছে ফেলবো, কারণ ফিগারটা আমার প্রবলেম করতেছে। একটু খেয়াল করি, তাহলে দেখো, তাহলে এটাকে আমরা কি করতে পারি, ইউ সাইন থিতার পরিবর্তে আমরা ওয়াই বসাইতে পারি না, আমরা কি এটা বসাইতে পারি, ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার বাই 2g। ওকে, এরকম কি লিখতে পারি, একটু খেয়াল করো তো। আমরা এখানে বললাম যে x ইকুয়াল টু ইউ কস থিতা, y ইকুয়াল টু ইউ সাইন থিতা, আমাদের ইউ সাইন থিতার জায়গায় আমরা কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার লিখতে পারি না, ডিভাইডেড বাই 2g। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা এটাকে রেখে দিলাম। এখন এখানে ইউ সাইন থিতা, এটার পরিবর্তে আমরা লিখতে পারি না, ওয়াই বাই জি লিখতে পারি। তারপরে খেয়াল করি এখানে ইউ সাইন থিতা বাই জি, তাহলে এখানে সেম লিখতে পারি না, 2y বাই জি লিখতে পারি। আচ্ছা, এরপর আমরা একটু খেয়াল করি, এই সূত্রটায় আসি। দেখো এই সূত্রটার মধ্যে আমরা কি করতে পারি, আমাদের সাইন 2a একটা সূত্র আছে, যারা ত্রিকোণমিতি করছো জানো, সাইন 2a, 2 সাইন a কস a, এখানে আমরা সেটাই করব। তাহলে ইউ স্কোয়ার, 2টাকে সামনে নিয়ে আসি, 2 সাইন a কস a ডিভাইডেড বাই জি। এখন আমরা এই ইউটাকে দুইটা ভাগ করব, কি করব, 2 ইউ সাইন থিতা ইউ কস থিতা, ইউ স্কোয়ারকে দুই ভাগ করে এরকম করলাম, আর কিছু না। আচ্ছা, তারপরে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা কি করব, এই ইউ সাইন থিতার জায়গায় x বসাবো, তাহলে 2xy ডিভাইডেড বাই জি। দেখো তো এতটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা। আমরা যে এই সূত্রগুলোকে দেখো এখন ছোট করে ফেলছি, আরও ছোট করব, দেখো এখানে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমি ক্যামেরার অপর পাশে গিয়ে দেখি তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। একটু দ্রুত একটু জানাও কমেন্ট সেকশনে, একটু দ্রুত জানাও কোনো প্রবলেম আছে কিনা, আমি একটু দেখি।
ওকে, আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না, যদি থাকে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফি, যেটা অলরেডি প্রায় হচ্ছে 85 জনের বেশি রেজিস্ট্রেশন করছে, আরও কিছু মেসেজ দিয়েছে আমি দেখতে পারিনি। তো আমাদের আজকে থেকে রেজিস্ট্রেশন ফি কিন্তু 100 টাকা করে ফেলছে, এটা আমি আগেই বলছি। আমাদের রেজিস্ট্রেশনের টাইম আছে আর হচ্ছে 3 দিন। ওকে, 3 দিন। তাহলে এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? আমরা এই সূত্রগুলোকে আরও ছোট করব, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও, আমি দেখি। আচ্ছা, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, তারপরে খেয়াল করি, দেখো এখন প্রতিটা সূত্রে আমাদের একটা জিনিস কমন আছে, সেটা হলো এই যে ভাইয়া ওয়াই বাই জি, এটা কিন্তু কমন আছে। এই জায়গায়ও সেম ওয়াই বাই জি কিন্তু কমন আছে, যদি আরেকটা এক্সট্রা ওয়াই থাকে কোনো সমস্যা নাই। এখানেও সেম আমাদের ওয়াই বাই জি কমন আছে, তার মানে আমাদের এখানেও সেম ওয়াই বাই জি কমন আছে। এখন আমরা আবার ওয়াই বাই জি কমন নিয়ে নিব, প্রতি সূত্র থেকে কমন নিব। তাহলে আমাদের এই সূত্রটা কি দাঁড়াবে? আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে ওয়াই বাই টু দাঁড়াইলো না? আচ্ছা, এই সূত্রটা কি দাঁড়াবে? এটা দাঁড়াবে হচ্ছে 1। কত দাঁড়াবে? 1 দাঁড়াবে। তোমাদেরকে একটা মজার কথা বলি, টি ইকুয়াল টু যদি 1 হয়, খেয়াল করো, ছোট টি ইকুয়াল টু যদি 1 হয়, দেখবা বড় টি সমান আসবে 2। কারণ কি? কারণ দুইটা ছোট টি যোগ করলে বড় টি পাওয়া যায়। তাইলে দেখো আমাদের এই বড় টি এখানে আসবে কত? 2 আসতেছে। দেখছো সূত্র কত ছোট হয়ে গেছে? অনেক মজা পাবা, একটু অপেক্ষা করো। তারপরে আমরা এই সূত্রটা নিয়ে কথা বলি। এটা আসে হচ্ছে 2x আছে। তাহলে তোমাদের দেখো, তোমাদের এখন প্রাসের সূত্রগুলো কি দাঁড়াচ্ছে? তোমাদের দাঁড়াচ্ছে অর্থাৎ এইচ যেটা সর্বোচ্চ উচ্চতা যেটা, সেটা সমান দাঁড়াচ্ছে কত? y/2। কত? জাস্ট y/2। তারপরে আমাদের টি যেটা ছোট টি, সেটা সমান 1। ছোট টি 1 হলে বড় টি কত? 2। আচ্ছা, তারপরে এখানে আসি আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু হচ্ছে জাস্ট 2x। এখন আজকে থেকে তুমি কি করবা? আজকে থেকে এভাবে বলবা যে ভাইয়া এইচ ইকুয়াল টু y/2, এগুলো হচ্ছে প্রাসের সূত্র। কাউকে বললে দেখবা যে ওর মাথা খারাপ হয়ে গেছে, কি বলতেছো তুমি এগুলা, প্রাসের এত বড় সূত্র এত ছোট হলো কিভাবে? আর ইকুয়াল টু হচ্ছে 2x। এই হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য আজকে থেকে প্রাসের সূত্র। ওকে, এখন দেখো এই সূত্রগুলা থেকে তোমরা জাস্ট এগুলা মাথায় রাখবা, এই সূত্রগুলা মাথায় রাখবা যে এইচ ইকুয়াল টু y/2, ছোট টি ইকুয়াল টু 1, বড় টি ইকুয়াল টু 2, আর ইকুয়াল টু 2x। এগুলো হচ্ছে প্রাসের সূত্র। এখন এগুলা মাথায় রাখলে আমাকে বলো যে ভাইয়া তাহলে আমি পরীক্ষা আনসার করব কিভাবে? আমি এগুলো মাথায় রাখলাম, ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা নাই, পরীক্ষা কীভাবে আনসার করব? এক্স্যাক্টলি, পরীক্ষা কীভাবে আনসার করব সেটা আমি দেখাচ্ছি। আগে আমাকে বলো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? এই সূত্রগুলোকে দেখছো আমরা এত ছোট করে ফেলছি, অ্যাডমিশনে আমাদের এখন আর কোনো প্রবলেমই হবে না। যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি। একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। ওকে, বুঝতে পারছি। দেখো এখন প্রাসের সূত্রগুলো তো আমাদের এত ছোট হয়ে গেল। আজকে থেকে যদি কেউ জিজ্ঞেস করে যে ছোট টি বা উত্থানকালের সূত্র কি, বলবা 1। যদি বলে যে উত্থানকাল পতনকাল বা উড্ডয়নকালের সূত্র কি, বলবা 2। আর যদি বলে যে আমাদের আনুভূমিক পাল্লা কত, বলবা 2x। এখন এই সূত্রগুলো থেকে কিভাবে আমরা আমাদের আগের সূত্রে ব্যাক করব সেটা একটু তোমাকে শিখাবো। কারণ শুধুমাত্র যদি তুমি এতটুকু শিখো তাহলে তো আসলে হবে না। ধরো আমরা জাস্ট একটা সূত্রে ব্যাক করলাম। সাপোজ সবচেয়ে কঠিন সূত্র আমাদের যে, অর্থাৎ আমরা যে কোনো একটা সূত্রে ব্যাক করি। আমরা সাপোজ ধরো এইচ ইকুয়াল টু কত পড়ছি? এইচ ইকুয়াল টু আমরা পড়ছি হচ্ছে y/2 পড়ছি না? আচ্ছা, মাথায় রাখবা, অলওয়েজ মাথায় রাখবা, যেই সূত্রটাই তুমি এখানে ইউজ করতেছো সেই সূত্রটাকে কি করবা? সেই সূত্রটাকে হচ্ছে y/g দ্বারা গুণ করে দিবা, y/g দ্বারা গুণ করবা। জাস্ট এই কথাটা মাথায় রাখবা, তাহলে কি করবা? y/g দ্বারা গুণ করব। কারণ তুমি যদি আমার ফর্মুলাতে শিখো তাহলে তোমাকে জাস্ট এই কথাটা মাথায় রাখতে হবে যে y/g দ্বারা কি করব? গুণ করব। তাহলে আমরা এই সূত্রটাকে y/g দ্বারা গুণ করি, তাহলে y²/2g। ওকে, আমাদের চলে আসলো y²/2g। তারপরে আমরা কি জানি? আমরা বলছিলাম যে এখানে y ইকুয়াল টু ইউ সাইন আলফা, তাহলে ইউ সাইন আলফা, আমরা ইউ সাইন আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এক্স্যাক্টলি, শেষ আমাদের। তারপরে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, শেষ। তাহলে দেখো আমাদের আগের সূত্র আসছে কিনা? এই যে তোমরা যে বড় সূত্র শিখো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, এই সূত্র কিন্তু আমাদের চলে আসছে। তাহলে দেখছো এই প্রাসের সূত্রগুলো তোমাদের হয়তো অনেক হয়রানি করতো, অনেক প্যারেশান করতো, আজকের পর আর প্রবলেম করবে না। এই নিয়মগুলা আমি বের করার কারণ কি, এগুলা আমি জানি না কেউ কখনো শিখাইছে কিনা।
আমি বের করার কারণ হচ্ছে, কারণ এই সূত্রগুলো আমার নিজেরই হচ্ছে অনেক প্রবলেম হতো অ্যাডমিশনের সময়, এজন্য হচ্ছে এই সূত্রগুলো বের করা। যখন আমি অ্যাডমিশনের সময় মনে রাখতাম যে h=2, তারপরে ধরো মানে h= হচ্ছে এটা মনে রাখতাম y/2, তারপর হচ্ছে তোমার কি এই যে আমাদের বড়টি =2, ছোটোটি =1, এভাবে হচ্ছে মাথায় রাখতাম। ওকে, তো তোমরাও আশা করি আজকে থেকে পারবা, এবং আমরা একটু পর যখন ম্যাথ প্রবলেম করব তখন আরও বেশি ক্লিয়ার হবে। ওকে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো, এই যে এভাবে এই ট্রিক্স আকারে মনে রাখাটা আগে কে কে জানতা, একটু কমেন্ট সেকশনে জানাও। আগে কে কে জানতা যে ভাই আমি এই জিনিসটা জানতাম, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, তাহলে দেখো এই প্রাসের সূত্রগুলোকে আমরা সাইজ করে ফেলছি, আজকে থেকে আমরা এভাবেই মাথায় রাখবো। ওকে, এভাবে মাথায় রাখবো, কোনো প্যারা নাই, আমি জানি আর কোনো প্যারা হবে না। এখন এই সূত্রগুলো শেখানোর তো কারণ আছে, কারণ আমাদের অনেক ম্যাথ আছে এগুলো দিয়ে, এই জন্য আসলে তোমাকে শেখানো। আমি এখন মেডিকেল কোশ্চেনে যাব, সরাসরি কোশ্চেনে যাব, কারণ অলরেডি একটা থিওরি পড়াইছি। এখন হচ্ছে বিগত বছরের কোশ্চেনে যাই, কোশ্চেন অ্যানালাইসিস করব, দেখি আমাদের আজকের কোশ্চেনে কি কি আছে। ওকে, প্রথম কোশ্চেনটা দেখো, আমাদের 19-20 মেডিকেল 19-20-এ আসছে। আমি তোমাকে দেখাই কেন আমি প্রাসটা পড়াইছি, আমার কি দরকার আছে আমি কোশ্চেন সলভ ক্লাসে 10 মিনিট লাগে এটা পড়ানোর? অবশ্যই কারণ আছে। প্রথম কোশ্চেনটা বলছে 48 মিটার/সেকেন্ড বেগে একটা বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় শূন্যে থাকবে। দেখো বেগ কত, সাপোজ ধরো আদি বেগ দেওয়া আছে 48 মিটার/সেকেন্ড, তো এই ব্যাগে একটা বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম। সাপোজ ধরো এই ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে ধরলাম এই উচ্চতায় উঠছে, এই উচ্চতায় উঠছে, এবং এখানে আদি বেগ ছিল হচ্ছে 48। তো আমরা যখন নিক্ষেপ করলাম খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, খাড়া উপরের দিকে, তারপরে বলছে যে নিক্ষেপ করলে কত সময় শূন্যে থাকবে। এখন খেয়াল করো, আমরা একটু আগে যে সূত্র পড়ছিলাম যে কত সময় শূন্যে থাকবে মানে কি বোঝায়, দেখো এটা কিন্তু প্রাসের সাথে মিল আছে, তোমরা অনেকেই এই কনসেপ্টটা বোঝো না। দেখো আমাদের যখন এটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করলাম, একবার উঠবে, আবার কি হবে, একটা সর্বোচ্চ উচ্চতায় উঠে নিচে নামবে, তার মানে কি উত্থানকাল পতনকাল, এই সময়টাই হচ্ছে কি এটা ভ্রমণ করছে, এটার ভ্রমণকাল। কোশ্চেনের সাইজে কিন্তু আমাদের কত সময় শূন্যে থাকবে, তার মানে শূন্যে থাকবে কতক্ষণ, এই জিনিসটা কিন্তু আমরা কিভাবে পাবো, শূন্যে থাকবে হচ্ছে আমাদের উঠতে যেই সময়টা লাগছে, নামতে যে সময়টা লাগছে, পুরোটাই কিন্তু শূন্যে আছে, মানে হাওয়ার মধ্যে আছে, হাওয়ার মধ্যে বাঁচতেছে। তার মানে দেখো আমাদের উত্থানকাল, আমাদের জাস্ট উঠতে কত সময় লাগে সেটা আমরা কি দিয়ে বের করছি, t = কি 1, t = 1 দিয়ে বের করছি। 1 সমান আমরা কি লিখছিলাম, y/g, y সমান কি লিখছিলাম, u sin θ/g। দেখো আচ্ছা, এখন এই হচ্ছে আমাদের জাস্ট উত্থানকাল, কিন্তু আমাদের বলছে শূন্যে থাকবে, তার মানে পতনকাল, দুইটাই আছে, তার মানে আমাদের লাগবে হচ্ছে ভাইয়া বড় টি, তাহলে 2u sin θ/g। আচ্ছা ওকে, আমরা এতটুকু বুঝলাম। এখন এখান থেকে আমাদের খেয়াল করতে হবে, আমাদের অনুভূমি হচ্ছে এটা অনুভূমিক, আর বলটাকে মারা হয়েছে জাস্ট এভাবে 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 উপরের দিকে মারা হয়েছে একদম 90 ডিগ্রি কোণে। তার মানে 90 ডিগ্রি কোণে যখন নিক্ষেপ করবে এর মাঝখানে কোণটা কত, 90 ডিগ্রি। আমরা এই সূত্রে 2u sin 90 ডিগ্রি বসাবো। sin 90 ডিগ্রির কোণ কত ভাইয়া, কমেন্ট সেকশনে জানাও তো। আচ্ছা, তারপরে 2u কত, ইউ হচ্ছে 48, জি হচ্ছে, জি এর মান কোশ্চেনে দেওয়া আছে কিনা অবশ্যই দেখে নিবা, কারণ অনেক সময় জি এর মান অ্যাডমিশনে 9.8 এর জায়গায় 10 থাকতে পারে। ওকে, এই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো এই কোশ্চেনটা তোমরা আগে হয়তো অনেকেই বুঝতে না, কিন্তু এই কোশ্চেনটা আমরা প্রাসের সূত্র দিয়ে সলভ করতে পারি। আমি তোমাকে একটা কথা বলে দিই, যখন একটা বস্তুকে এবার উপরের দিকে নিক্ষেপ করা হবে, এরকম উপরের দিকে নিক্ষেপ করলো, তখন সেই বস্তুর ক্ষেত্রে আমাদের প্রাসের সূত্রগুলাই অ্যাপ্লাই হবে। তুমি হয়তো বোঝো না, কিন্তু আজকের পর আশা করি বুঝতে পারবা। আমাকে একটু দ্রুত এখানে জানাও আনসারটা কত আসবে। আচ্ছা, একটু দ্রুত আনসারটা জানাও, দ্রুত একটু কমেন্ট সেকশনে বের করতে হবে। আর সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, তোমরা অনেকেই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও না। আচ্ছা, তাহলে দেখো এখানে আনসারটা আমি দেখে বসাই দিই, কারণ খুব বেশি যেহেতু টাইম নাই আমাদের কাছে, আমি হচ্ছে আনসারটা দেখে বসাই দিলাম 9.8। আমি ভুল কিনা জানি না, কারণ আমি হচ্ছে সরাসরি বই থেকে বসাচ্ছি তো। তাহলে দেখো আমাদের আনসারটা কত আসলো, আনসারটা আসলো 9.8। ওকে, আমরা এটা বুঝলাম। এটা গেল হচ্ছে আমাদের 19-20 মেডিকেল কোশ্চেন, 19-20। ওকে, আশা করি তোমাদের প্রবলেম থাকার কথা না। এখন আমি এটা মুছে ফেলবো, এখন আমি এই কোশ্চেনটা মুছে ফেলবো। আচ্ছা,
তারপরে আমরা আরেকটা কোশ্চেনে যাব, সেটা বলতেছে যে বলছে কোনটা সঠিক, মানে চারটা অপশান আছে। দেখো মেডিকেল এই টাইপের কোশ্চেন কিন্তু প্রতি বছর আসে, যে কোনটা সঠিক কোনটা মিথ্যা, তাহলে কোনটা সঠিক এই কোশ্চেনটা দিছে। আমি চারটা অপশান বলবো, একটু শুনতে হবে মনোযোগ দিয়ে, কারণ চারটা অপশান লেখা সম্ভব না, বড় অপশান। বলছে যে অভিকর্ষজ ত্বরণ জি একটা ধ্রুব সংখ্যা। আচ্ছা, মানে বলছে যে ক নম্বরে বলছে জি একটা ধ্রুব সংখ্যা, জি হচ্ছে ধ্রুব। কথাটা কি সত্য? কথাটা ভাইয়া সত্য না। কারণ কি, জি এর বিভিন্ন মান আছে। আমরা জি এর মান মনে রাখার জন্য এরকম একটা শর্টকাট ব্যবহার করি, বিদারাম। তোমরা হয়তো অনেকে জানো, অনেকে হয়তো জানো না। এটা হচ্ছে বিষুব অঞ্চলের মান, বিষুব অঞ্চলের মান। এটা হচ্ছে ঢাকার মান, ঢাকার মান মাথায় রাখি। এটা হচ্ছে রাজশাহীর মান মাথায় রাখি বিদারাম দিয়ে, ওকে, রাজশাহীর মান মাথায় রাখি। আর এটা হচ্ছে আমাদের মেরু অঞ্চলের মান মাথায় রাখি। তাহলে দেখো আমাদের জি এর মান কি, তার মানে ধ্রুব না। আমাদের ধ্রুব কোনটা? ধ্রুব হচ্ছে জি এর মান, মানে বড় জি, বড় জি হচ্ছে ধ্রুব। ওকে, আমরা ক নাম্বার অপশান দেখলাম ভুল। খ নাম্বার অপশানে বলছে টর্কের মান বেশি হলে ঘূর্ণন সংখ্যা বেশি হবে। ভাই আমি তোমাকে বলি, টর্ক মানেই হচ্ছে ঘুরানো, মাথায় রাখবা, টর্ক মানেই ঘুরানো। টর্ক মানে কি? ঘুরানো। তার মানে আমাদের টর্কের মান যত বেশি হবে তত কি হবে? টর্ক সমান ঘূর্ণন। আমাদের টর্কের মান যত বেশি হবে তত হচ্ছে ঘূর্ণন হবে। এটা আমাদের আনসার। আমরা আমাদের আনসার পেয়ে গেছি, খ নাম্বার। এখন আমরা তো হচ্ছে শুধু আনসার খুঁজতেছি না, তো এটা তুমি পরীক্ষায় আনসার পাই গেলে ভালো, তোমার আর পরবর্তী অপশান দেখার দরকার নাই। কিন্তু আমরা তো আনসার খুঁজবো না, আমরা পরবর্তী দুইটা অপশানও দেখবো। তাহলে গরুর গতে আসি। গরুর গতে বলছে ঘর্ষণ বল স্পর্শ তরলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ঘর্ষণ বল স্পর্শ তরলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। আচ্ছা, বলছে ঘর্ষণ বল স্পর্শ তরলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। এই কথাটা কি সঠিক? আমাকে একটু বলো তো কমেন্ট সেকশানে, যে ঘর্ষণ বল কার কার উপর ডিপেন্ড করে। কমেন্টে একটু জানাও ঘর্ষণ বল কার কার উপর ডিপেন্ড করে, আমি দেখি কেউ পারে কিনা, কমেন্টে একটু জানাও। ওকে, তার মানে এটা সঠিক না। অলরেডি আমরা জানি এটা সঠিক না, কারণ আমাদের কি, আমরা অলরেডি একটা আনসার পেয়ে গেছি, খ নাম্বার। তো এটা কেন সঠিক না? তাহলে ঘর্ষণ বল কার কার উপর ডিপেন্ড করে সেটা তোমাকে জানতে হবে। একটু কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি। ওকে, আমি তোমাদের কমেন্টগুলো দেখতে আসতেছি। একটু কমেন্ট সেকশনে জানাও, কমেন্ট সেকশনে দ্রুত জানাও। আচ্ছা, দেখো দেখো আমাদের এই ঘর্ষণ বল কার কার উপর ডিপেন্ড করে অবশ্যই জানতে হবে। ঘর্ষণ বলের নির্ভরতা, ঘর্ষণ বলের নির্ভরতা এটা কিন্তু জানতে হবে। ঘর্ষণ বল হচ্ছে চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে। কয়টা? চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে। দেখি কেউ কমেন্টে বলতে পারছে কিনা, যদি বলতে পারে অসংখ্য ভালো, আমি বুঝবো যে সে ভালো পড়াশোনা করে। ওকে, সে ভালো পড়াশোনা করে। চারটা বিষয় কি কি? এক হচ্ছে বস্তুদ্বয়ের উপাদান, বোর্ড কি দেখা যাচ্ছে? এক হচ্ছে বস্তুদ্বয়ের উপাদান। দুই হচ্ছে মিলনতলের মসৃণতা, মিলনতলের মসৃণতা। ওকে, বোর্ড কি দেখা যাচ্ছে? বোর্ড হয়তো দেখা যাচ্ছে না, কারণ এত নিচে লেখলে আসলে দেখা যায় না। আচ্ছা, তার মানে বস্তুদ্বয়ের উপাদান এবং কি মিলনতলের মসৃণতার উপর ডিপেন্ড করে। আর কিসের উপর ডিপেন্ড করে? আর কিসের উপর ডিপেন্ড করে? দেখো, খেয়াল করো, আর দুইটা উপাদান, সেটা হচ্ছে যে বস্তুদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি। ধরো যদি তুমি তেল ব্যবহার করো একরকম হবে, তারপরে ধরো তুমি গ্লিসারিন ব্যবহার করলে আরেক রকম হবে। আর ডিপেন্ড করে তাপমাত্রার উপর। তাহলে দেখো আমাদের ঘর্ষণ বল এই চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে। কি কি? বস্তুদ্বয়ের উপাদান, মিলনতলের মসৃণতা, বস্তুদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি। তুমি তেল ব্যবহার করতে পারো, গ্লিসারিন ব্যবহার করতে পারো, তাইলে কি আমাদের ঘর্ষণ চেঞ্জ হয়ে যাবে। তারপরে তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এখন আমাদের এখানে বলছে কি যে তরলের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। তার মানে এখানে আমাদের মিস্টেকটা করছে, কারণ ক্ষেত্রফলের উপর কখনোই ডিপেন্ড করে না। ডিপেন্ড করে উপাদানের উপর, ডিপেন্ড করে মসৃণতার উপর, ডিপেন্ড করে মাধ্যমের প্রকৃতির উপর, ডিপেন্ড করে তাপমাত্রার উপর। ওকে, এই দেখো, তাহলে এই অপশানটা ভুল, আমরা বুঝতে পারছি। যদি কারো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাও। আমরা 4 নম্বর যে অপশানটা সেটা একটু লিখবো। 4 নম্বর অপশানটা বলছে যে
20 কেজি বড় একটি স্থির বস্তুর উপর 60 নিউটন বল 4 সেকেন্ড ক্রিয়া করলে ত্বরণ হবে। আচ্ছা এটা তোমরা পারবা, এটা লাগবে না। মানে হচ্ছে কি আমি বলি, গোড়ার গতে দেওয়া আছে হচ্ছে এফ এর মান দেওয়া আছে, তারপরে তোমার এম এর মান দেওয়া আছে, তোমাকে এ এর মান বের করতে বলছে, এটা তোমরা পারবা, এটা লাগবে না। তাহলে দেখো এই দেখো আমরা একটা কোশ্চেন সলভ করলাম, কিন্তু এটা থেকে আমরা শিখলাম কি, আমরা 4টা ভিন্ন ভিন্ন জিনিস শিখলাম। এই জিনিসটা তোমাকে কোশ্চেন সলভগুলা এভাবে করতে হবে, তাহলে হচ্ছে কি তোমার সুবিধাটা কি হবে, তোমার মেডিকেলের সাথে সাথে ভার্সিটি প্রিপারেশন অনেক আগায়া যাবে। তোমরা অনেকেই বলো ভাইয়া শুধু মেডিকেলের জন্য পড়ছি, এখন ভার্সিটি কীভাবে দিব, ব্যাপারটা এরকম না। যারা হচ্ছে তোমাদের মেডিকেলের ভাইয়া মেডিকেলে চান্স পায়, এটা কিন্তু বিভিন্ন ভার্সিটিতেও চান্স পায়। কেন? কারণ হচ্ছে তোমার সবাই প্রস্তুতিটা এভাবেই নেয়, আর যারা চান্স পায় না ওদের হয়তো প্রস্তুতিটা এরকম ছিল না, এই জন্যই হচ্ছে চান্সটা হয় না। তাহলে দেখো তার মানে আমরা আমাদের ঘর্ষণ বল 4টা বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে উপাদান, মসৃণতা, প্রকৃতি, আর হচ্ছে তাপমাত্রা। তাহলে আমরা বুঝলাম। এই কোশ্চেনটা আমি মুছে ফেলবো, একটু কমেন্ট সেকশনে দ্রুত জানাও, যদি কারো প্রবলেম থাকে একটু দ্রুত জানাও। আমরা পরবর্তী কোশ্চেনে যাব। আচ্ছা পরবর্তী কোশ্চেনটা কি বলতেছে, যে পরবর্তী কোশ্চেনটা বলতেছে একটা বস্তুকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 9.8 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে। দেখো আবার প্রাস, তোমাদেরকে কেন আমি প্রাসের সূত্র শিখাইছি এখন বুঝতে পারবা। তাহলে কি বলছে, 45 ডিগ্রি কোণ, কোণ কত 45, আর ব্যাগ কত 9.8, ওকে ব্যাগ হচ্ছে 9.8। তারপরে আমাদের বলছে কি যে কত দূরে গিয়ে পড়বে, তার মানে কত দূরে গিয়ে পড়বে মানে কি, এই যে অনুভূমিক পাল্লা, ওকে। এটা আমাকে এখন বলো, অনুভূমিক পাল্লার তোমাকে কোন সূত্রটা শিখাইছি, আমাকে একটু বলো তো, অনুভূমিক পাল্লার কোন সূত্রটা শিখাইছি, একটু কমেন্ট সেকশনে জানাও। অনুভূমিক পাল্লার কোন সূত্রটা তোমাকে শিখাইছি একটু কমেন্ট সেকশনে জানাও তো, আমি দেখি কেউ বলতে পারে কিনা। আচ্ছা একটু জানাও যে আমাদের এই অনুভূমিক পাল্লার উপর যে সূত্রটা সেটা কি, আমি একটু দেখি তোমরা হচ্ছে কয়জন। এখানে বোর্ডে অবশ্যই লেখা আছে, যাই হোক আমি খেয়াল করিনি বোর্ডে লেখা আছে। তাহলে দেখো r=2x, কারণ অনেকেই তো এখন দেখে বলতে পারবে। তাহলে r=2x যদি হয়, আমরা এখানে কি বলছিলাম যে প্রতিটা সূত্রকে আমরা কি করব, y/z দিয়ে গুণ করে দিব। তাইলে 2x y/z, দেন 2x হচ্ছে u cos থিটা আর হচ্ছে u sin থিটা বাই হচ্ছে কত g। তাইলে দেখো এরপর আমাদের কি দাঁড়ায়, আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে কি যে u², আমাদের হচ্ছে ওই যে 2 sin a cos a, তার মানে কি আচ্ছা তাহলে দেখো এখন আমাদের এই সূত্রটা যখন তোমাদের আসবে তখন দেখো এখান থেকে বের করা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তার মানে এই একটু প্র্যাকটিস করতে হবে, কারণ এই যে sin 2a লিখছিলা, তার মানে কি 2 sin a cos a লিখছিলা, তারপর u², তার মানে একটু বের করা একটু প্রবলেম হবে, এর জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা এখান থেকে মানটা বসাই দিই যে 9.8² sin কত 90 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8, তার মানে আনসার কত আসবে, আনসার আসবে 9.8। দেখছো এই কোশ্চেনটা মেডিকেল আসছে কত সালে, আমাদের 16-17তে আসছে। 16-17 মানে যেইবার আমি মেডিকেলে চান্স পাই নাই ওইবার আসছিল, বোঝো। আমি কিন্তু 16-17তে চান্স পাইনি, আমি চান্স পাইছিলাম 17-18তে। তাহলে এখন খেয়াল করো, আমাদের এই টাইপের কোশ্চেন প্রতি বছর প্রাস থেকে একটা কোশ্চেন আসেই। তুমি হয়তো মেডিকেলে পাবা অথবা ভার্সিটিতে পাবা, মানে যেখানেই হোক এক জায়গায় পাবাই। তার মানে দেখো এই সূত্রটা, তোমার প্রাসের এই সূত্রটা মাথায় রাখা, বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। আরেকটা বিষয়, তোমরা যখন ক্লাস নোটটা সাবমিট করো, নোটটা হচ্ছে জাস্ট কি করো, ফার্স্টটা ফিক তোলো, ফিকগুলো অন্ধকারে তোলো, মনে হয় যে তোমার বাসায় জীবনে লাইট নাই, লাইটটা জ্বালালে হচ্ছে তোমার বিদ্যুতের বিল বাইরে যাবে, তুমি একদম অন্ধকারে ছবি তোলো, 5টা ছবি দিলে দুম করে পোস্ট করে দাও। আমি এই ধরনের পোস্ট হচ্ছে আজকে থেকে অ্যাপ্রুভ করবো না। তুমি অ্যাটলিস্ট আলোর মধ্যে ছবিটা তোলো, ভালো করে ছবিটা তোলো। তোমার এখন সবার কাছে তোমাদের মানে স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, আলোর মধ্যে ছবিটা তোলো। তারপরে উপরে লেখো যে আমাদের 10 ক্লাস, তারপর হচ্ছে 1 এক্সাম সিরিজ, এবং সেখানে লেখো যে ক্লাসটা সম্পর্কে তোমার মতামত জানাও, যে ক্লাসটা তুমি নতুন কি শিখলা, তুমি আজকের টপিক কি ছিল, এই জিনিসগুলো লেখো। তুমি এখন একটা 5টা ফিক তুলে দিয়ে দিলে, এখন আমি যখন নতুন গ্রুপে অ্যাড হব আমি কি বুঝবো তুমি এটা কি দিছো, আমার মাথা দিছো না তোমার মাথা দিছো, এটা কিন্তু বুঝতে হবে। তুমি ক্লাসে কি শিখছো, কি নতুন শিখছো, তোমার কেমন লাগছে, এই জিনিসটা একটু দিয়ে দিবা। তোমার জাস্ট 2 মিনিট যাবে, এর বেশি যাবে না। ভাইয়া আমার ক্লাসটা নিতে কিন্তু 1 ঘন্টা যাচ্ছে, এবং উইদাউট এনি বেনিফিট,
তোমার কিন্তু এখানে কোনো কস্ট দিতে হচ্ছে না, কারণ ক্লাসের জন্য। সেখানে তুমি 2 মিনিট টাইম নিয়ে কি নোট সাবমিট করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে দেখো এই হচ্ছে আমাদের 16-17 কোশ্চেন। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। এখন আমি একটু এটা মুছে ফেলবো। আজকে থেকে এরকম কাউগাসা বগাসা করে যেই ফিক আপলোড দিবা, ওর কিন্তু খবর আছে, বুঝছো? আমি ওর এরপরে একদম মেসেজ দিয়ে ওরে জিজ্ঞেস করবো যে ওর বাসায় কি বিদ্যুৎ বিল নাই নাকি ইয়ে করে না, যে বিদ্যুৎ বিল বেশি আসবে এই জন্য ফিক তোলে অন্ধকারে, ম্যাক্সিমাম অন্ধকারে ফিক তোলে। এখন খেয়াল করো পরবর্তী কোশ্চেন বলছে একটা বলকে 19.6 মিটার/সেকেন্ড গতিতে সোজা উপরে ছোড়া হলো। দেখো আবার সেম আগের কোশ্চেন, একটা বলকে ছোড়া হলো 19.6 মিটার/সেকেন্ড বেগে। তারপরে বলছে এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে, এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে। তার মানে এই হাইট তোমাকে জিজ্ঞেস করছে, এইচ কতটুকু। ওকে, এইচের সূত্রটা কী ছিল ভাইয়া? E²/2g E² sin θ/2g। এখন sin θ কই যাবে? যেহেতু এটাকে এভাবে নিক্ষেপ করছে, উপরের দিকে নিক্ষেপ করবে, উপরের দিকে নিক্ষেপ করলে কিন্তু 90 ডিগ্রি, এটা মাথায় রাখবা, উপরে নিক্ষেপ করলেই 90 ডিগ্রি। তার মানে এখানে বসাবো E² sin 90²/2g, তারপরে হচ্ছে কি যে E²/2g। আমরা পড়ছিলাম কি ভাইয়া? আমরা পড়ছিলাম হচ্ছে U/2। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে বসাও যে আমাদের 19.6² × 9.8। ওকে, এই দেখো তাহলে আমাদের আনসার পাচ্ছ। আমরা কিন্তু প্রাস থেকে কেন পড়াইছি, আমি অলরেডি 5টা কোশ্চেন মনে সলভ করাইছি, এর মধ্যে দেখছো 4টা কোশ্চেনই প্রাস থেকে আসছে, তার মানে প্রাস থেকে একটা কোশ্চেন আসবেই। তাহলে এটা একটা আনসার হবে। আনসারটা আমি হচ্ছে তোমাকে বলে দিচ্ছি, কারণ খুব বেশি টাইম নেওয়া যাবে না, এই জন্য আমি আনসারটা বলে দিচ্ছি 19.6। তাহলে দেখো 19.6 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে আমাদের আনসার। এটা আমরা বুঝলাম। তাহলে এই জাস্ট উপরের দিকে নিক্ষেপ করা, উপরের দিকে এই যে মেলা মারতেছে, এটার কোশ্চেনই পাইতেছে 3-4টা। তাহলে এখন তুমি বোঝো একটা চ্যাপ্টার থেকে তুমি এই ধরনের কোশ্চেন বেশি সলভ করবা মেডিকেলের জন্য, নাকি ওই যে দুনিয়াতে মানে হাবিজাবি জিনিস দেওয়া আছে ওই জিনিসগুলো পড়বা? তুমি কি করবা? এইগুলা সলভ করবা। তার মানে আজাইরা মানে এই সেই বালসাল করে কোনো লাভ নাই, তোমার পড়তে হবে এই জিনিসগুলো যেগুলা কোশ্চেন বারবার আসে। এই জন্য আমি কোশ্চেন ব্যাংক সলভের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিই, কারণ কোশ্চেন ব্যাংক সলভ হচ্ছে তোমার এমন এক জিনিস, তুমি সব বুঝে যাবা, কি কি আসবে সব বুঝে যাবা, তোমাকে কিচ্ছু কেউ বলতে হবে না। ওই টপিকগুলা আমি তোমাকে একটা ট্রিক্স বলি, যেই কোশ্চেনগুলো দেখতেছো বারবার আসতেছে, আজকে বইটা নিয়ে ওই টপিকগুলো দাগাবা, যখনই পড়বা ওই টপিকটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। কেন? কারণ এটা মেডিকেলে আসে, তার মানে তোমাকে এটা মিস করা যাবে না কোনোভাবে। ওকে, আমরা বুঝলাম। তো এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের সেম, বলছে একটা বস্তুকে 4.9 ব্যাগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে তা কতক্ষণ শূন্যে থাকবে। এখন দেখো সেম আগের মতো বলছে কি একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছে কত ব্যাগে? 4.9 মিটার/সেকেন্ড ব্যাগে, এত ব্যাগে নিক্ষেপ করতেছে। তোমাকে বলছে এটা কতক্ষণ শূন্যে থাকবে, টি এর ভ্যালুটা বের করতে বলছে। কেউ কি বের করতে পারবা? কমেন্ট সেকশনে দ্রুত বের করো তো। তোমাকে বলছে বস্তুটা কতক্ষণ শূন্যে থাকবে। দেখো এই কোশ্চেন হুবহু আসছে কত সালে? আমাদের এই কোশ্চেনটা আসছিল হচ্ছে 19-20-এ, সেম কোশ্চেনটা রিপিট করছে হচ্ছে 15-16-তে। তার মানে দেখো মেডিকেল কোশ্চেনও রিপিট হয়, জাস্ট মানটা চেঞ্জ করে দে। তাহলে দেখো এখান থেকে টিটা বের করতে পারবা না? পারবা, এটা আমরা করাবো না। পরবর্তী কোশ্চেনে যাই। বলছে একটা বল 20 মিটার/সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, বলটি কত দূরত্বে পড়বে? আর একটা কথা বলি, যখন আমাদের 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করবে, তখন খেয়াল করো তোমরা এই একটা সূত্র পড়ছো না, R = U² sin 2θ/g। এখন খেয়াল করো সাইনের সর্বোচ্চ মান কত ভাইয়া? 1। তাহলে sin 2θ = লিখতে পারি কি 1। তার মানে সাইন কত ডিগ্রির মান? 1। সাইন 90 ডিগ্রির মান 1। এখন তার মানে 2θ = 90 ডিগ্রি, তার মানে θ = 45 ডিগ্রি। তার মানে একটা বস্তুকে যখন 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হবে, তখন এটার আনুভূমিক পাল্লা হবে সর্বোচ্চ। কত হবে? সর্বোচ্চ। তার মানে আমরা লিখতে পারি R max সমান লিখতে পারি U²/g।
এটা কিন্তু বুঝতে হবে। জানি না তোমরা কীভাবে কেমনে শিখছো, মুখস্থ করছো আমি জানি না। তার মানে যখন থিটা সমান 45 ডিগ্রি, তার মানে আর ম্যাক্স তখনই হবে যখন থিটা সমান 45 ডিগ্রি। এবার তোমাকে যদি কোশ্চানে 45 ডিগ্রি বলে দে, কোশ্চানে যদি 45 ডিগ্রি বলে দে, তোমাকে বুঝতে হবে আর ম্যাক্সের কথা বলছে, এটা তোমাকে আর বলে দিবে না। মানে আর ম্যাক্সের কথা না বললেও তোমাকে এটা বুঝতে হবে। যেমন ধরো এই কোশ্চানে তোমাকে বলছে যে একটা বল 20 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, বলটি কত দূরত্বে গিয়ে পড়বে? তাহলে কত? 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, কত কোণে? 45 ডিগ্রি কোণে, কত দূরে গিয়ে পড়বে? তার মানে কি আর বের করতে হবে। আর বের করবো কোন সূত্র দিয়া? এই সূত্র দিয়া। তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু কত? আমাদের 20 স্কোয়ার ডিভাইডেড বাই 9.8। শেষ। এই হচ্ছে আসলে আমাদের হিসাব। তো এই একটা কোশ্চেন দেখো, সহজ একটা কোশ্চেন মেডিকেলে আসছে, তার মানে তুমি বুঝতেছো তোমার প্রাসটা কত ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলছে অনুভূমিক পাল্লার সমীকরণ কোনটি? দেখো অনুভূমিক পাল্লা দিয়ে মেডিকেল অনেকবার কোশ্চেন আসছে, এবার ডিরেক্ট দিয়েই দিছে যে অনুভূমিক পাল্লার সমীকরণ কোনটি। তোমার 4টা অপশান দিছে, অনুভূমিক পাল্লার সমীকরণে 4টা অপশান দিছে যে অনুভূমিক পাল্লার সমীকরণ কোনটা। এখন খেয়াল করো অপশানগুলো দেখো কত কিউট কিউট অপশান দিছে। বলছে আর ইকুয়াল টু হোয়াট, আর কি আর ইকুয়াল টু হোয়াট বলছে। তারপরে বলতেছে কি দেখো আমাদের বলতেছে যে ক নাম্বার অপশান ভাইয়া যে অর্থাৎ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি। খ নাম্বার বলতেছে যে ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তারপরে ধরো গরুর কথা বলতেছে যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তারপরে গোয়ার কথা বলতেছে যে ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। আমাকে একটু বলো তো এখানে কোনটা হবে, আমাদের আর এর সূত্র কোনটা হবে? একটু কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো দেখি, কারণ কমেন্টগুলো না দেখলে আসলে আমার ভালো লাগে না, এই জন্য আসলে কমেন্টগুলো দেখা। ওকে, একটু কমেন্ট করো আর সবাই হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিও, এবং যখন তোমরা ক্লাস নোট সাবমিট করবা, নোটটা সাবমিট করে তোমাদের 5 জন বন্ধুকে মেনশন দিয়ে দিবা, জিজ্ঞেস করবা যে দোস্ত নোটটা কেমন হয়েছে। মানে একটা নোট করলাম কোনো রকম কইরা জাস্ট দিয়ে দিলাম, ভাইয়া বলছে দিতে হবে না তো ভাই প্রাইজ দিবে না, ব্যাপারটা এরকম না। নোট করাটাও কিন্তু একটা স্কিল। যারা আমার লেকচার শিটগুলো পাইছে, অনেকেই পাইছে, আমি অনেকজনকে দিছি, এখন দিতে পারতেছি না কিছু প্রবলেমের কারণে, কারণ এগুলা কুরিয়ার করা একটু ঝামেলা। তো যারা হচ্ছে লেকচার শিটগুলো পাইছে ওরা জানে যে নোটগুলো আমি কিভাবে করছি। তো নোট করাটাও একটা স্কিল, মানে তুমি চাইলেই ভালো নোট করতে পারবা না, যে কেউ পারে না। ওকে, তাহলে দেখো তাহলে এখান থেকে আমাদের কোনটা, আমি এখান থেকে তার মানে এই সূত্র কোনটা, এই যে আমাদের এটা হচ্ছে আনসার। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। তোমরা কেউ কি দিতে পারছো কিনা আনসার আমি দেখি। অবশ্যই পারবে, এখানে অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট আছে। ওকে, বি নাম্বার। আচ্ছা, আমরা বেশি টাইম নিব না। তাহলে দেখো আমাদের মেডিকেলের জন্য অনুভূমিক পাল্লাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তারপরে ছোটটি বড়টি অনেক বেশি ইম্পর্টেন্ট, সোজা কথা প্রাস অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে মেডিকেলের জন্য একটা হট টপিক কোনটা? প্রাস। মেডিকেল পরীক্ষার আগে তোমরা হচ্ছে অর্থাৎ সাজেশান কিনো, আমাদেরও একটা সাজেশান বের হয়, দেখা যায় এই বছর হচ্ছে জীববিজ্ঞান 24টা কোশ্চেনই কমন পড়ে, তারপর হচ্ছে ফিজিক্সে হচ্ছে 19টা কোশ্চেনই হুবহুব কমন পড়ে। তার মানে এরকম সাজেশান তখন কিনো, আমরা কি করি এই হট টপিকগুলো দিয়ে দিই, এখান থেকে ভাইয়া কমন পড়ে, তো তখন 500-600 টাকা দিয়ে সাজেশান কিনো। এর চেয়ে ভালো না এই ক্লাসগুলো করলে তুমি বুঝতেছো, তার মানে তুমি নিজেই বের করতে পারতেছো কোনটা বেশি ইম্পর্টেন্ট। 500-600 টাকা দিয়ে সাজেশান কিনতে হয় না। ওকে, এখন পরবর্তীটা আমরা খেয়াল করি। পরবর্তী কোশ্চেনটা বলছে যে এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 12 মিটার যাবার পর ঠিক উত্তর দিকে 5 মিটার গেল। ওকে, ঠিক উত্তর দিকে 5 মিটার গেল। এখন আমাকে বলো সূর্য কোন দিকে ওঠে, উত্তর দিকে নাকি পশ্চিম দিকে? একটু বলো তো সূর্য কোন দিকে ওঠে, আমাকে একটু বলো। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। উপরের দিকে হচ্ছে উত্তর, যাদের মনে থাকে না মনে রাখবা উপরে উত্তর, তার মানে কি নিচে হচ্ছে দক্ষিণ, হাতের ডানে হচ্ছে পূর্ব, তারপরে বামে হচ্ছে পশ্চিম। তাহলে আমাকে বলো সূর্য কোন দিকে ওঠে। এখন দেখো অবশ্যই আমাদের পূর্ব দিকেই, তার মানে কি বলছে সূর্যোদয়ের দিকে 12 মিটার যাবার পর, তাহলে সূর্য যেদিকে ওঠে কয় মিটার গেছে? 12 মিটার গেছে। সূর্য তো পূর্ব দিকেই তো ওঠে যদি আমি ভুলে না যাই। তারপরে দেখো, তারপরে বলছে হচ্ছে যে ঠিক উত্তর দিকে 5 মিটার গেল। উত্তর কোনটা? উত্তর হচ্ছে উপরে, তার মানে উত্তর দিকে কয় মিটার গেল? 5 মিটার। তোমাকে বের করতে বলছে যে তার স্মরণ কত হবে, এটা বের করতে বলছে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং মজার কোশ্চেন। এখন আমি তোমাকে একটা মজার টপিক শিখাবো আজকে, খেয়াল করো। দেখো আমাদের মজার টপিকটা হচ্ছে যে আমরা শিখবো হচ্ছে কতগুলো রাশি শিখবো, যে স্মরণ, তারপর হচ্ছে স্মরণের জাতবাহী হচ্ছে কি, স্মরণের জাতবাহী হচ্ছে বেগ, তারপরে আমরা শিখবো হচ্ছে দ্রুতি,
প্রথমে শিখবো হচ্ছে দূরত্ব। এরা হচ্ছে বাই ব্রাদার। তোমরা অনেক সময় স্ট্যাটাস দাও না, ফেসবুকে স্ট্যাটাস দাও যে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, এরকম দাও না? এই স্মরণের ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার হচ্ছে ব্যাগ। স্মরণের ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার কে? ব্যাগ। আর দূরত্বের ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার কে? দ্রুতি। তাহলে দেখো কেন এরা কেন আমি একটু বলি। ধরো তো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তোমাকে আমি এ থেকে বিতে যাইতে বললাম যে এ থেকে বি বিন্দুতে যাও। এখন তুমি চিন্তা করলা, যেহেতু এই বেটা আমাকে বলছে, হারামজাদা শয়তান মানে আমাকে বলছে কেন, রাগ কইরা তুমি কি করলা, তুমি হচ্ছে প্রথমে এ থেকে সিতে গেলা, তারপর সি থেকে ডিতে গেলা, তারপর ডি থেকে বিতে গেলা। তার মানে তুমি কি করলা দেখো, এ থেকে সিতে গেলা, সি থেকে ডিতে গেলা, তারপরে ডি থেকে বিতে গেলা। তুমি 3 ভাবে বিতে গেলা। আরেকজন তোমার ফ্রেন্ডকে আমি পাঠাইলাম, আমি বললাম যে যাও তো দেখো তো ও কই, ও তো অনেকক্ষণ ধরে আসতেছে না। ও কি করলো, ও সরাসরি এ থেকে বিতে গেল, সরাসরি এ থেকে বিতে গেল। তাহলে দেখো এখন তোমরা দুইজন এখানে দুইটা রাস্তা অবলম্বন করছো। তুমি গেছো ফার্স্টে এইভাবে ঘুরা ঘুরা, তোমার ফ্রেন্ড গেছে এইভাবে। এখন আমি যদি একটা মান দিয়ে দিই, ধরো এটার মান হচ্ছে 5 মিটার, এটার মান হচ্ছে ধরো 2 মিটার, তাহলে এটার মানও 2 মিটার, এটা হবে 5 মিটার। তার মানে তুমি বেসিক্যালি কতটুকু পথ গেছো, এ থেকে সি 2 মিটার গেছো, তারপরে 5 মিটার গেছো, আবার 2 মিটার গেছো। তাহলে কত হলো, 5, 6, 7, 9, টোটাল হচ্ছে 9। আর তোমার ফ্রেন্ড কতটুকু গেছে, ও গেছে কতটুকু, এ থেকে বি মানে 5। তাহলে দেখো তোমার তোমার যে প্রান্স না, তোমার ফ্রেন্ড গেল হচ্ছে কতটুকু, 5 মিটার। 5 মিটারে একই কাজ করছে, কিন্তু তুমি গেলা কতটুকু, তুমি গেলা হচ্ছে 9 মিটার। তাহলে এখন একটু খেয়াল করো, আমাদের এখানে তোমরা কি বলতে পারবা কোনটা দূরত্ব এবং কোনটা সরণ? এই 9 মিটার এবং 5 মিটারের মধ্যে কোনটা দূরত্ব কোনটা সরণ? একটু কমেন্ট সেকশনে জানাও তো, আমি দেখি তোমাদের আসলে বেসিক জিনিসটা কেমন, আমি একটু দেখি, আমাকে একটু বলো। আচ্ছা আমাকে একটু বলো, আমি দেখি তোমাদের বেসিক কেমন, এখান থেকে একটু আমি বুঝতে পারবো যে আসলে কার কেমন বেসিক, বাকি কতটুকু জিনিসগুলো বোঝো। তাহলে এখানে খেয়াল করি, আমার প্রান্স না, আমার প্রান্স না, আমার ফ্রেন্ড, আমি ফ্রেন্ডে বলছিলাম আজকে ফ্রান্সের খেলা আছে বুঝছো, এই জন্য মানে মাথার মধ্যে ফ্রান্স ঘুরতেছে, আজকে ফ্রান্স আর জার্মানির খেলা আছে। তো এখন খেয়াল করো, তাহলে দেখো আমাদের এই হচ্ছে 5 মিটার, এই হচ্ছে 9 মিটার। এখন কোনটা হচ্ছে আমাদের দূরত্ব, কোনটা হচ্ছে সরণ, তোমরা একটু বলো, আমি দেখি। একটু দ্রুত বলতে হবে, দ্রুত কমেন্ট করতে হবে। 9 মিটার হচ্ছে দূরত্ব, 5 মিটার হচ্ছে সরণ। ওকে, 9 হলো ডিস্টেন্স, দূরত্ব, 5 মিটার হচ্ছে সরণ, 9 মিটার হলো দূরত্ব। আচ্ছা এখন খেয়াল করো, হ্যাঁ তোমাদের আসলে বেসিক ক্লিয়ার, তোমাদের সবারই বেসিক ক্লিয়ার, সবাই ইন্টেলিজেন্ট বাচ্চা কাচ্চা। আমাদের 9 মিটারটা হচ্ছে দূরত্ব আর 5 মিটার হচ্ছে সরণ। 5 মিটার কি সরণ। আমাদের দেখো আমাদের সরণ ব্যাপারটা হচ্ছে কি, তোমার আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, মিনিমাম ডিস্টেন্স। আর দূরত্ব জিনিসটা হচ্ছে তোমার যে কোনো দিকে তুমি হাঁটাচলা করতেছো, যাচ্ছ, সেটাই হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে এখন একটু খেয়াল করি আমরা, তার মানে আমাদের এই দূরত্ব সরণ বুঝলাম। এখন আমাদের দূরত্বের জাতবাহী হচ্ছে দ্রুতি, সরণের জাতবাহী হচ্ছে কি বেগ। এজন্য আমরা লিখি কি, যে আমরা এরকম লিখি না যে বেগ সমান সরণ বাই সময়। দেখো এগুলা থেকে কিন্তু মেডিকেলে কোশ্চেন আসে, এইসব ছোটোখাটো জিনিস থেকে আসে। দ্রুতি সমান কি, অর্থাৎ দূরত্ব বাই সময়। এখন খেয়াল করো, তার মানে দেখো এই জিনিসগুলা তোমরা কি ক্লিয়ার না? অবশ্যই ক্লিয়ার। কিন্তু এই যে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, আবার এদের মধ্যে একটা মিল আছে, সেটা হলো তারা সবাই একটা কমন সূত্র মানে S=BT, অর্থাৎ তাদেরকে আমরা একটা সূত্র দিয়ে কি করতে পারি, প্রকাশ করতে পারি। তার মানে ব্যাগের সূত্র S=BT, দ্রুতির সূত্র S=BT। এগুলো শেখানোর কারণ কি? কারণ হচ্ছে এখান থেকে তোমাদের কোশ্চেন আসে এবং বেসিক একটা কোশ্চেন আসে, সেই বেসিক কোশ্চেন হলো এটা। তাহলে আমরা যদি এখন এখান থেকে সরণ বের করি, সরণ হবে কোনটা? সে প্রথমে গেল পূর্ব দিকে, তারপর উত্তর দিকে। এখন তুমি চাইলে প্রথমে পূর্ব আর হচ্ছে উত্তর, মানে 12 + 5 যোগ করতে পারো, কত হয় 17। কিন্তু তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি এটাকে যোগ করে দিতে পারো। যোগ করে দিলে কি হবে, এখানে একটা পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে। ধরো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, এটাকে যদি 0 ধরি, তাহলে কত হবে, ab² = 0a² + 0b²। ওকে, তো এখান থেকে আমরা ইজিলি বের করতে পারি। তাহলে 0a হচ্ছে অর্থাৎ 12² + 5², তার মানে কত
144 প্লাস হচ্ছে 25, তাহলে কত হবে? তার মানে 13। তাহলে দেখো আনসারটা হচ্ছে কত? 13। এটা আমরা জাস্ট আমাদের বেসিক কনসেপ্ট দিয়ে করলাম, অনেকেই করতে পারছো, আমি জানি অনেকেই করতে পারছো। এই কোশ্চেনটা হুবহুব, এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে। কিভাবে? সেইভাবে হচ্ছে আমাদের অর্থাৎ বৃত্তীয় একটা বৃত্তাকার গতির ক্ষেত্রে আসতে পারে। তোমাকে একটা বলবে, ধরো একটা এরকম বৃত্তাকার রাউন্ড মাঠের মধ্যে তুমি প্রথমে এরকম করলা যে পূর্ব দিকে গেলা, তারপর গেলা হচ্ছে উত্তর দিকে গেলা, তোমাকে বললো যে তোমার স্মরণ কতটুকু, সেম একই রকম স্মরণ হবে। আবার যদি এরকম দেখো, আমি কেন বলি যে তোমাদের মেডিকেল প্রস্তুতির সাথে সাথে ভার্সিটি প্রস্তুতি কমপ্লিট হবে, তোমরা কোশ্চেন ব্যাংক খুললে এরকম কোশ্চেন পাবা। তোমাকে একটা বৃত্ত দিবে, এখানে দিবে 12 মিটার, এখানে দিবে 5 মিটার, ওকে। তারপরে তুমি কি করতে পারবা? যোগ করে দিলে তখনই আলটিমেটলি কি পাবা? তুমি স্মরণ পাওয়া যাবা। তাহলে দেখো সেম কোশ্চেন মেডিকেলেও আসতেছে, আবার ভার্সিটিতেও আসতেছে, ওকে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম। এই কোশ্চেনটা কারো সমস্যা থাকার কথা না। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা, তারপরে পরবর্তী কোশ্চেনে বলতেছে যে ত্বরণ সম্পর্কে কোনটা সঠিক। দেখো এখন বুঝতে পারবা কেন তোমাকে আমি এগুলো পড়াইছি। ত্বরণ সম্পর্কে কোনটা সঠিক ক নম্বরে বলছে। তাহলে কোশ্চেনটা কি? মানে ত্বরণ সম্পর্কে কোনটা সঠিক আর কি। ত্বরণ সম্পর্কে কোনটা সঠিক। ধরো ত্বরণ সম্পর্কে 4টা কথা বলবে, 3টা ফালতু কথা বলবে, একটা সঠিক কথা বলবে। প্রথমে বলছে ধনাত্মক ত্বরণকে মন্দন বলে। ধনাত্মক ত্বরণকে কি বলে? মন্দন বলে। একদম ফালতু একটা কথা। মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। মন্দন কি? মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তার মানে এটা তো ভাইয়া একদম ফালতু কথা বলছেন, একদম ফালতু। তার মানে এটা মিথ্যা। এটা কি? মিথ্যা। খ নাম্বারে বলছে আমাদের যে ত্বরণের মাত্রা সমীকরণ হচ্ছে LT ইনভার্স 3। ত্বরণের মাত্রা সমীকরণ কত বলছে? যে অর্থাৎ LT ইনভার্স 3, LT ইনভার্স 3 একেবারে ফালতু একটা কথা। কারণ আমরা জানি ত্বরণ ইকুয়াল টু হচ্ছে ডেল বি বাই ডেল টি। এখন বি মানে কি? বি মানে হচ্ছে আমাদের কি হবে? অর্থাৎ যে LT ইনভার্স 1 আর নিচে হচ্ছে কি আবার টি, তাহলে কত হবে? LT ইনভার্স 2। এটা আমরা জানি। তার মানে একদম একটা ফালতু কথা বলছে আমাদের, এটাও মিথ্যা কথা, একদম মিথ্যা। গরুর গতে কি বলছে আমরা খেয়াল করি। গরুর গতে বলছে ত্বরণের পরিবর্তনে ভরবেগের পরিবর্তন হয়। ত্বরণের পরিবর্তনে ভরবেগের পরিবর্তন হয়। এক্স্যাক্টলি, ভালো একটা কথা বলছে, খেয়াল করো। ত্বরণের পরিবর্তনে আচ্ছা, ত্বরণের পরিবর্তনে কি হয়? ভরবেগের পরিবর্তন হয়। এখন ভরবেগ একটু বুঝতে হবে ভাইয়া, ভরবেগ জিনিসটা। তাহলে খেয়াল করো, আমাদের ভরবেগ তার মানে কি? যে ভর আর হচ্ছে বেগ। তার মানে আমরা লিখতে পারি যে ভর আর হচ্ছে বেগ। এখন খেয়াল করো, আমাদের ত্বরণের পরিবর্তনে ভরবেগের পরিবর্তন হয়, এই কথাটা দিয়ে তুমি আসলে কি বুঝতেছো? এখন আমাদের মনে আছে তোমাদেরকে পড়াইছিল যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কাজ সমান। আমি একটু দেখি তোমরা পারো কিনা। এটা নিউটনীয় বলবিদ্যায় মানে বলবিদ্যায় আছে। বস্তুর ভরবেগের পরিবর্তন কার সমান? একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি দেখি। বস্তুর ভরবেগের পরিবর্তন কার সমান? এটা একটা ইম্পর্টেন্ট MCQ, তোমাদের পারা উচিত। বস্তুর ভরবেগের পরিবর্তন কার সমান? একটু বলো, দ্রুত দ্রুত বলতে হবে। এক্স্যাক্টলি, জান্নাতুল কমেন্ট করছে বলের গাতের সমান। এক্স্যাক্টলি, অসংখ্য ধন্যবাদ জান্নাতুল, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমি আসলে ইমপ্রেসড তোমাদের আনসার দেখে। তার মানে দেখো, বলের গাতের সমান বল আর হচ্ছে আঘাতের সময় কতটুকু, মানে কত সময় আঘাত করছে, তার মানে কি FT। তাহলে দেখো আমরা F ইকুয়াল লিখতে পারি কি MA, F ইকুয়াল টু MA আর হচ্ছে T, A সমান লিখতে পারি ডেল B বাই ডেল T। আর এখানে আছে কত? টি। তাহলে দেখো টি কাটা এম আর ডেল বি মানে কি আমরা লিখতে পারি MB মাইনাস MU, এরকম লিখতে পারি না? আর এখানে হচ্ছে কি যে আমাদের অর্থাৎ যেটা বলছে আর কি যে বলের গাতের সমান। তাহলে দেখো, তার মানে আমাদের এখানে একটু খেয়াল করি, এই জায়গায় খেয়াল করি, আমাদের ত্বরণের যখন পরিবর্তন হবে ভরবেগের পরিবর্তন হচ্ছে কিনা। দেখো আমাদের এই ভরবেগের যে তুমি বের করছো MB মাইনাস MU, এটা কোথা থেকে বের করছো? এটা বের করতেছো MA থেকে। এ কি ত্বরণ আছে না? তার মানে তুমি যদি এখানে ত্বরণ চেঞ্জ করে দাও, আমাদের ভরবেগের চেঞ্জ হবে না? ভরবেগের কিন্তু চেঞ্জ হবে, এটা কিন্তু বুঝতে হবে। দেখো এই সূত্রটা থেকে কিন্তু তোমাকে এই লাইনটা তুলে দিছে অনেক চিন্তা ভাবনা করে। তার মানে দেখো এই সূত্রটা আশা করি বুঝতে পারছো। আমাদের যে বলের গাতের সূত্রটা ছিল কি MB মাইনাস MU, তার মানে আমরা কি পাচ্ছি যে আমাদের এই যে ভরবেগের পরিবর্তন
এখন ভরবেগের পরিবর্তন যদি আমাদের এখানে হয়, তার মানে ভরবেগের পরিবর্তন কখন হবে? যখন আমাদের ত্বরণের পরিবর্তন হবে, অর্থাৎ ত্বরণটা যদি তুমি চেঞ্জ করে দাও আমাদের ভরবেগেরও পরিবর্তন হবে। আরও সিম্পল, যেহেতু এখানে দুইটা ব্যাগ আছে, তার মানে কি এখানে ত্বরণও আছে, যেখানে ব্যাগ আছে সেখানে ত্বরণ থাকবেই। ওকে, আশা করি বুঝতে পারছো, কারো বুঝতে সমস্যা থাকার কথা না। 4 নম্বর অপশান বলছে অভিকর্ষিত ত্বরণ একটা অসম ত্বরণ। আচ্ছা, এই তো একটা মানে ফালতু কথা বলছে ভাইয়া। অভিকর্ষিত ত্বরণ হচ্ছে একটা সুষম ত্বরণ, অসম না, সুষম ত্বরণ। কেন? কারণ হচ্ছে প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ms ইনভার্স 2 হারে বৃদ্ধি পায়। প্রতি সেকেন্ডে একটা বস্তু যখন এরকম উপর থেকে পড়বে, উপর থেকে পড়তেছে, 1 সেকেন্ড পরে এটার ব্যাগ বাড়বে হচ্ছে 9.8, 2 সেকেন্ড পরে সেম 9.8, 3 সেকেন্ড পরে সেম 9.8, মানে 9.8 করে বাড়ে, এর বেশিও হয় না কমও হয় না। তার মানে কি এটা একটা ডাহা মিথ্যা কথা। এই হচ্ছে আমাদের মানে কনসেপ্ট। তার মানে আমরা কি 4টা অপশানই বুঝলাম। ওকে, কারো প্রবলেম থাকলে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, আমি দেখি কারো কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, একজন লেখছে যে বলের হাতের সমান, আর বলের হাত না। দেখো, তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি, তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আমরা মুছে ফেললাম। বলেরও হাত আছে কিন্তু, বুঝছো, বলেরও হাত আছে। আচ্ছা, এখন তারপরে বলছে যে ব্যাগ সম্পর্কে কোনটি সঠিক নয়। দেখো, এত সহজ কোশ্চেন মেডিকেলে আসে তুমি চিন্তাও করতে পারবা না, কিন্তু যেইবার হচ্ছে কঠিন আসে ওইবার আসলে মারা খাওয়া যায় আর কি। এটা হলো কথা, যে ব্যাগ সম্পর্কে কোনটা সঠিক। মাঝে মাঝে 1-2বার কোশ্চেন কঠিন করে, তখন মারা দিয়ে দেয়। এই হচ্ছে মেডিকেলের সমস্যা। ক নম্বরে বলছে ভাইয়া যে কৌণিক ব্যাগের মাত্রা হচ্ছে টি ইনভার্স 1। সরি, কোনটা সঠিক? দেখছো, আমি নিজেই ভুল করছি। কোশ্চেন হচ্ছে কোনটা সঠিক নয়। তাহলে দেখো, তোমাকে বলতেছে যে কৌণিক ব্যাগের মাত্রা হচ্ছে আমাদের টি ইনভার্স 1। আচ্ছা, কৌণিক ব্যাগ, তার মানে কৌণিক ব্যাগ সবগুলা বুঝাবো, কিচ্ছু মুখস্থ করতে হবে না। টি ইনভার্স 1। তারপরে খ নম্বরে বলছে, ছোট অপশান আছে, আমি তুলে ফেলি। বলছে কৌণিক ব্যাগের মাত্রা এস ইনভার্স 1। কৌণিক ব্যাগের মাত্রা এস ইনভার্স 1, এটা তো একদম বাদ, এটা প্রথমেই বাদ, ফালতু। গরুর গতে বলছে যে রৈখিক ব্যাগের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1। রৈখিক ব্যাগের মাত্রা এলটি ইনভার্স 1। তারপরে বলছে রৈখিক ব্যাগের একক ms ইনভার্স 1। দেখো, এই কোশ্চেন উইদাউট এনি নলেজ, যার পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নাই, সেও কিন্তু আনসার করতে পারে। কিভাবে? কারণ দেখো, কখনো মাত্রা দেখছো এস হইতে, এস নর্মালি আসলে হয় না কারণ মাত্রা, আমরা এলটি মানে এলটি এসবই দেখে আসছি, ঠিক আছে। তার মানে তুমি যখনই এখানে দেখতেছো যে আমাদের এস, তার মানে বুঝছো এটা তো ব্যাগের মাত্রা হবে না, এটা ব্যাগের মাত্রা কখনোই হবে না। তার মানে এই অপশানটা বাদ। তাহলে আমাদের আনসার কিন্তু এটা, তাহলে দেখো, এই কোশ্চেনটা তুমি উইদাউট এনি পড়াশোনা, কিছুই জানো না, তাও তুমি আনসার করতে পারতেছো। কিন্তু এখন আমরা 4টা অপশান একটু ব্যাখ্যা করব ধাপে ধাপে। যেমন কৌণিক ব্যাগের মাত্রা আমরা জানি না বি ইকুয়াল টু ওমেগা আর। এখানে ওমেগা হচ্ছে কৌণিক ব্যাগ, তাহলে ওমেগা ইকুয়াল টু কি? বি বাই আর। এখন বি এর মাত্রা হচ্ছে তোমার এলটি ইনভার্স 2। এটাও তোমার জানা লাগবে না, কারণ কি দেখো, এই যে সঠিক মাত্রা দেওয়া আছে, এলটি ইনভার্স 1। তারপর হচ্ছে এল, তাহলে কত দাঁড়াচ্ছে? টি ইনভার্স 1। তার মানে কি এটা সঠিক। তারপরে দেখো রৈখিক ব্যাগের মাত্রা, এটা তো আমরা বের করলামই। রৈখিক ব্যাগের একক হচ্ছে ms ইনভার্স 1। হ্যাঁ, যেহেতু এলটি ইনভার্স 1, তার মানে কি ms ইনভার্স 1। তাহলে দেখো, এই জিনিসগুলো কি তোমার এখানে পড়তে হয়েছে? এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমার 0% নলেজ লাগবে, 0% নলেজ, একদম কোনো জ্ঞান দরকার নাই। ওকে, কোনো নলেজ দরকার নাই, তো যে কেউ আনসার করতে পারবে। তাহলে এই হচ্ছে এত সহজ কোশ্চেন কিন্তু মেডিকেলে আসে, আমরা জানি। তোমার জাস্ট হচ্ছে একটু আনসার করার ক্ষেত্রে ভালোভাবে আনসার করতে হবে, যেমন একটু প্রবলেম হয়, তারপরেও আসলে অনেক প্রেশার থাকে। তো কারণ আমার নিজের ক্ষেত্রে আমি বলি, যেমন আমি 2বার পরীক্ষা দেই মেডিকেলে, 2বারই আমি রাতে ঘুমাইতে পারিনি। তার মানে এটা কিন্তু বড়সড় একটা সমস্যা করছে আমার জন্য। তো তোমাদের অনেকেরই এই প্রবলেমটা হবে। মেডিকেল এক্সাম ইজি, কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেক বেশি প্রেশার নেই, যেটা আমি নিজেও নিচ্ছি। দেখা যাচ্ছে আমি রাতে ঘুমাইতেই পারিনি 2বারই। তোমরা অনেকেরই এই প্রবলেম হবে। তারপরও যাতে চেষ্টা করবা যতটুকু সম্ভব, যাতে অ্যাটলিস্ট আমি চান্স পাই, এমন যাতে না হয় যে আমি চান্স পাইলামই না। দেখো, না পাইলে তখন আর আসলে খুব বেশি ভ্যালু থাকে না। তোমার ফার্স্টে তোমার টার্গেট থাকবে আমার চান্স পাইতেই হবে, তারপর টার্গেট থাকবে আমি যত উপরে পাবো তত ভালো। এটা হচ্ছে টার্গেট। ওকে,
এখন খেয়াল করো, পরবর্তী আমরা যাই। পরবর্তী আমাদের আরেকটা কোশ্চেন বলছে যে গতি এবং দ্রুতি দুটার জন্য প্রযোজ্য হয়, মানে গতি এবং দ্রুতি দুইটার জন্য কোনটা সঠিক, এই কোশ্চেনটা দিয়েছে। আমি একটু দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, গতি এবং দ্রুতি দুইটার জন্য প্রযোজ্য হয়, তার মানে গতি ও দ্রুতি দুইটার জন্যই সঠিক আর কি, গতি প্লাস দ্রুতি দুইটার জন্যই সঠিক। তাহলে কোনটা কোনটা সঠিক? ক নম্বরে বলছে কি যে, ক নম্বরে বলছে ধনাত্মক ত্বরণকে মন্দন বলে। আচ্ছা, ধনাত্মক ত্বরণকে মন্দন বলে, এটা কি সঠিক? না, কারণ ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। তাহলে আমরা ডিরেক্ট এটা লিখবো যে ঋণাত্মক ত্বরণকে কি বলে? মন্দন বলে। আমরা বুঝলাম। খ নম্বরে বলছে আমাদের কিন্তু বের করতে বলছে যে কোনটা সঠিক, আমাদের ভুলটা বের করতে হবে না, কোনটা সঠিকটা এবার বের করতে হবে। খ নম্বরে বলছে তাহলে এটা কি, এটা আমাদের এই ভুল অপশান ছিল। তারপরে খতে বলছে যে আমাদের ত্বরণের মাত্রা সমীকরণ হচ্ছে LT ইনভার্স 3। ফালতু একটা কথা বলছে, ত্বরণের মাত্রা সমীকরণ ভাইয়া LT ইনভার্স 2, আমরা জানি LT ইনভার্স 2। ওকে, এসব ফালতু কথার কোনো এখানে বাত নাই, বাদ পাবে না। গরুর গতে বলছে যে তোমার যে ত্বরণের পরিবর্তনে ভরবেগের পরিবর্তন হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা জানি, আমরা একটু আগে দেখছি যে, একটু আগে তো তোমাদেরকে দেখাইলাম যে ত্বরণের পরিবর্তনে কি হয়? ভরবেগের পরিবর্তন হয়। দেখছো মেডিকেল কোশ্চেন রিপিট হয় কি না তোমরা এখন নিজেরাই বুঝতেছো। দেখো ত্বরণের পরিবর্তনে কি হয়? ভরবেগের পরিবর্তন হয়। তাহলে দেখো মেডিকেল কোশ্চেন যদি রিপিট হয় আমরা দেখতেছি, তার মানে এটা আমাদের আনসার, আমাদের আনসার হচ্ছে এটা। তারপরও আমরা লাস্টের অপশানটা একটু দেখব কি দিছে। তারপর আমাকে বলছে যে অভিকর্ষিত ত্বরণ একটি অসম ত্বরণ, একদম ফালতু কথা। অভিকর্ষিত ত্বরণ একটা সুষম ত্বরণ, আমরা জানি ভাইয়া, আমাদেরকে ফালতু কথা বলে লাভ নাই। তাহলে অভিকর্ষিত ত্বরণ বলছে কি? অসম ত্বরণ, এটা মিথ্যা। আমরা জানি কি? আমরা জানি যে সুষম ত্বরণ। ওকে, আমরা জানি সুষম ত্বরণ। তাহলে দেখো এই টাইপের একটা কোশ্চেন দিচ্ছে। এখন দেখো এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমার কি খুব বেশি নলেজ দরকার? না, তোমার অল্প বিদ্যাতেই কিন্তু তুমি এটা আনসার করতে পারতেছো। মেডিকেল ম্যাক্সিমাম কোশ্চেনই এমন, যেমন এই যে আমরা একটা হট টপিক দেখলাম প্রাসের পরে যত কোশ্চেন সলভ করছি সব কোশ্চেনের জন্য তোমার খুব বেশি নলেজের দরকার হয় না। ওকে, এই হচ্ছে আমাদের মেইন বেসিক জিনিস। তারপরে নেক্সট কোশ্চেন বলছে গতি এবং দ্রুতি দুটোর জন্যই প্রয়োজন হয়, গতি এবং দ্রুতি দুইটার জন্যই প্রয়োজন হয়। কোনটা কোনটা? দেখো এইটা একটা ফালতু কোশ্চেন, এটা মেডিকেলে কততে আসে? 11-12তে আসে। এটা একটা ফালতু কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আসলে তুমি মানে আনসার করতে একটু টেনশনে পড়ে দেবা। যেমন এখানে বলছে গতি এবং দ্রুতি দুইটার জন্য কোনটা প্রযোজ্য হয়? গতি প্লাস দ্রুতি, আগের মতো। দেখো এটা একটা ফালতু কোশ্চেন, একেবারে ফালতু কোশ্চেন। ক নম্বরে বলছে কি? কতে বলছে হচ্ছে আমাদের যে বল, খতে বলছে শক্তি, ক্ষমতা, কাজ। আচ্ছা, তাহলে বল বলছে, খতে বলছে শক্তি, ক্ষমতা, কাজ। এটা একটা ফালতু কোশ্চেন। এই ধরনের কোশ্চেন যখন মেডিকেলে আসবে তখন তুমি একটু ঝামেলায় পড়ে যাবা, মানে আনসার করতে চিন্তা করে আনসার করতে হবে। কেন? কারণ এখানে গতি এবং দ্রুতি দুইটার জন্য ফার্স্ট অফ অল বলের দরকার আছে। কারণ তোমার একটা বস্তুকে গতিশীল করতে কি লাগবে? বল লাগবে। দ্রুতির ক্ষেত্রেও সেম, তুমি হাঁটতেছো, তুমি যে কোনো দিকে হাঁটতেছো, তোমার কি লাগবে? বল লাগবে। শক্তি, অবশ্যই শক্তি লাগবে রে ভাই। বল খরচ হলে শক্তির খরচ হবে না? বল লাগলে শক্তির খরচ হবে। এখন দেখো এই রাশিগুলোর সাথে আবার আমাদের কাজ, ক্ষমতা এটাও কিন্তু জড়িত। যেমন W=Fs, তার মানে কি আমাদের এটার সাথে আবার বল জড়িত। তারপর আবার ক্ষমতা P=W/T। তার মানে দেখছো এখানে ঝামেলা আছে। এসব কোশ্চেন আনসার করা একটু প্যারা আছে। তখন কি করবা? তখন চিন্তা করবা মা বাপের সবচেয়ে ছোট বাচ্চাটা কি হয়? অনেক সময় অনেক বেশি আদরের হয়। সবচেয়ে ছোট বাচ্চাটা কি হয়? বেশি আদরের হয়। তাহলে দেখো সবচেয়ে ছোট বাচ্চাটা কি হয়? আদরের হয়, আদরের। তখন এই ধরনের কোশ্চেনে যখন তুমি বুঝবা না কি করবা, তখন খুঁজবা এই কোশ্চেনের আদুরে বাচ্চা কোনটা, আদুরে বাচ্চা একদম আদরের, তখন দেখবা। বা ছোট বাচ্চা কোনটা। খেয়াল করো তো, বল হচ্ছে শুধুমাত্র F, এই F আবার জড়িত হচ্ছে এখানে, F আবার এখানে জড়িত, আবার F এখানে জড়িত। তার মানে F এর উপর ডিপেন্ড করতেছে কারা কারা? ক্ষমতা ডিপেন্ড করতেছে, কাজ ডিপেন্ড করতেছে। তাহলে ছোট বাচ্চাকে F, তার মানে এই যে F হচ্ছে ছোট বাচ্চা। এবং শক্তি, শক্তি নিয়ে আমরা কিছু বললাম না, কারণ এখানে আমাদের শক্তির সাথেও কিন্তু বলটা জড়িত। তার মানে হিসাব করলে আমাদের সবচেয়ে ছোট বাচ্চা হচ্ছে কিন্তু F। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ মা বাপের সবচেয়ে ছোট বাচ্চা যেটা, সেটাই হচ্ছে আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো। কারো যদি বুঝতে প্রবলেম থাকে আমাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো দেখি।
আচ্ছা, একটু দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে জানাও, দ্রুত কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, আমরা আমরা আজান দিয়ে দিছে, কোনো সমস্যা নেই, আমরা ক্লাস শেষ করে দিব, টেনশনের কিছু নাই। আর 2-4 মিনিট আর 2-একটা কোশ্চেন সলভ করাই দিই। তাহলে দেখো, এখন বলছে একটা বাইসাইকেলের চাকার গতি নিচের কোনটির উদাহরণ। আচ্ছা, একটা বাইসাইকেলের চাকার গতি নিচের কোনটির উদাহরণ, তোমরা কি বলতে পারবা বাইসাইকেলের চাকার গতি? আচ্ছা, তোমরা হয়তো বলতে পারবা না, কারণ তোমাদের বইয়ে এই জিনিসটা এখন নাই, এটা আগের বইয়ে ছিল। দেখো, একটা বাইসাইকেলের চাকা এরকম না, চাকাটা এরকমই তো। তো এটা এটা দেখো, বাইসাইকেলের চাকার গতিটা কিন্তু একটা ঘূর্ণন গতিকে। আমাদের অপশানে কি কি দেওয়া আছে? হ্যাঁ, এগুলাই দেওয়া আছে, সরল গতি, বক্রচলন গতি, ঘূর্ণন গতি, জটিল গতি। আচ্ছা দেখো, এত কিছু শিখতে হবে না, এই কোশ্চেনটা আসছে জাস্ট এটাই শিখো, এটার ব্যাখ্যা শিখতে হবে না, কারণ কি তোমাদের বই ওইভাবে নাই। এখন এই বাইসাইকেলের চাকার গতিটা দেখো, প্রথম কথা হচ্ছে এটা একটা সরল রৈখিক গতি। কারণ কি? কারণ এই যে রাস্তা দিয়ে যাচ্ছে, তার মানে প্রথম কথা হচ্ছে সরল রৈখিক গতি। 2 নম্বরে হচ্ছে এটা একটা ঘূর্ণন গতি। কারণ কি? চাকা ঘুরতেছে না, তার মানে দুইটা মিলে এটা আসলে একটা মিশ্র গতি হয়ে যায়। কি হয়ে যায়? মিশ্র গতি হয়ে যায়। ওকে, আমাদের অপশানে কি দেওয়া আছে? আচ্ছা, আমাদের অপশানে দেওয়া আছে হচ্ছে, দেখো অপশানগুলো কেমন পেঁচানো, ঘূর্ণন গতি, জটিল গতি, সরল চলন গতি, বক্রচলন গতি। এখন তোমাকে আমি শিখেছি কি? তোমাকে শিখেছি সরল রৈখিক। তো যখনই অপশানে তুমি দেখবা যে সরল চলন গতি, সরল চলন, তুমি তখনই একটা ফাঁকনামি করবা, ভাববা যে আচ্ছা এটা মনে হইতে পারে, এটা মনে সরল রৈখিক না, সরল চলন গতি আরেকটা। তারপরে দেখো, এখন ঘূর্ণন গতি, অপশানে মিশ্র গতিও থাকতে পারে অনেক সময়, তার মানে আনসার হবে হয় ঘূর্ণন গতি, অথবা সরল রৈখিক, অথবা মিশ্র গতি। 3 ধরনের আনসারই হইতে পারে, কিন্তু নর্মালি আনসারে হচ্ছে এটা থাকে, এই ঘূর্ণন গতিটা থাকে। কারণ আমরা জানি হচ্ছে একটা সাইকেলের চাকা ঘোরে, তার মানে কি এটা ঘূর্ণন গতি, সিম্পল হিসেব। ওকে, এই গেল একটা কোশ্চেন। তারপরে আমাদের আমি আচ্ছা, এখন আরেকটা টপিক একটু বাকি আছে, যেটা তোমাদেরকে একটু দেখাইতে হবে, না হলে আমি কোশ্চেন করতে পারবো না। একটু 5 মিনিট অপেক্ষা করো, আমি একটু দেখাই দিই। আমাদের মনে আছে পরন্ত বস্তুর সূত্রগুলা? সূত্র, আরে ভাই সূত্রই তো ভুল লিখতেছি আমি। দেখো, পরন্ত বস্তুর সূত্র কয়টা? ফার্স্ট অফ অল সূত্র হচ্ছে 3টা, সূত্র 3টা। এখন 3টা সূত্র আমরা মনে রাখি কিভাবে আমি জানি না তোমরা কীভাবে মাথায় রাখো, কিন্তু দেখো আমরা ছোটোকালে অনেকগুলো সূত্র পড়ছি। বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপরে আমরা পড়ছিলাম কি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এরকম পড়ছিলাম এই সূত্রগুলা। এখন পরন্ত বস্তুর সূত্রগুলা প্রথম কথা হলো আবিষ্কারককে, এই যে বিজ্ঞানী গ্যালিলিও, এগুলো তোমরা জানো। সালটাল মুখস্থ করে ফেলবা। সাল আই থিঙ্ক, আমি শিওর না, তবে 1589 মনে হয়, আমি যদি ভুল না করি 1589 হইতে পারে, একটু দেখে নিও। তারপরে দেখো, এখন এই পরন্ত বস্তু সূত্রগুলা গ্যালিলিও যখন হচ্ছে আবিষ্কার করে, কিন্তু সূত্রগুলা তখন মানে এগুলা প্রমাণ হয় নাই, মানে সত্যতা প্রমাণ হয় নাই। জাস্ট গ্যালিলিও হচ্ছে কি একটা প্রস্তাবনা দিছিল যে পরন্ত বস্তু সূত্র 3টা হইতে পারে। প্রথম সূত্রটা হইতে পারে, তোমার বলছে যে তোমাদের বইয়ে আছে যে একটা বস্তু মানে স্থির অবস্থান থেকে পরন্ত কোনো বস্তু কি হয়, সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। মানে দূরত্ব যত হবে, দূরত্ব কি সময়ে সমানুপাতিক, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। ওকে, 2 নম্বর সূত্রটা বলছে নির্দিষ্ট সময়ে যেই বেগ অতিক্রম করে সেটা সময় সমানুপাতিক, তার মানে বেগ সমানুপাতিক কি সময়। 3 নম্বর সূত্র হচ্ছে যে এই, এখানে খেয়াল করো, এগুলো লেখার কারণ কি, কারণ আমরা কিন্তু এখান থেকে বের করি। দেখো এখান থেকে বের করছি, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে তৃতীয় সূত্র। কিভাবে আমি দেখাচ্ছি, আর এটা বাদ আমি দেখাচ্ছি। 3 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের যে উচ্চতা সমানুপাতিক সময় স্কোয়ার। এখন খেয়াল করো, আমাদের একটা পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের এই যে বস্তুটা যখন তোমাকে এরকম পরন্ত বস্তু বলবে, তখন এটা কিন্তু এটার আদিবেগটা কিন্তু শূন্য হবে। কত? আদিবেগ হচ্ছে 0, অলওয়েজ 0। এটা কিন্তু এমসিকিউতে আসে, আদিবেগ 0, তার মানে এখানে 0 বসায় দাও, 0। তাইলে এ কি, আর যেহেতু তোমার একটা পরন্ত বস্তুকে আমরা জানি কি মানে সুষম ত্বরণে পড়ে, তার মানে কি এই একটা ফিক্সড মান 9.8, তাহলে থাকে কি, তাকে হচ্ছে বি সমানুপাতিক টি। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তারপরে
এখানে দেখো, এখানে সেম, এটা কত হবে, 0 হয়ে যাবে, তার মানে থাকবে কত, s সমানুপাতিক টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের তৃতীয় সূত্র। যেহেতু আমাদের একটা পরন্ত বস্তু, আমরা s এর জায়গায় ধরবো হচ্ছে h, তাহলে h সমানুপাতিক টি স্কোয়ার, এই হচ্ছে আমাদের তৃতীয় সূত্র। তাহলে দেখো এই তিনটা সূত্র আমাদের অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশনের জন্য একটা হট টপিক। আর এখন আমরা এই পরন্ত বস্তুর সূত্রগুলো তো গ্যালিলিও দিয়ে গেছে, পরবর্তীতে এই সূত্রগুলোর সত্যতাকে যাচাই করে, সত্যতা যাচাই করে হচ্ছে এই বিজ্ঞানী নিউটন। মানে সূত্রগুলা দিছে ঠিক আছে, কিন্তু সত্যতা আসলে গ্যালিলিও যাচাই করতে পারে নাই, জাস্ট প্রস্তাব করে গেছিল, নিউটন যাচাই করে। নিউটন কিসের মাধ্যমে যাচাই করে বা কোন পরীক্ষার সাহায্যে, সেটা হলো গিনি ও পালক পরীক্ষা, গিনি ও পালক। এখন আমাকে একটু কমেন্টে বলো তো গিনি মানে কি, গিনি মানে কি, এটা একটু কমেন্ট সেকশনে জানাও, আমি দেখি কেউ বলতে পারে কিনা গিনি মানে কি। আচ্ছা একটু কমেন্ট সেকশনে বলো গিনি মানে কি, গিনি বলতে কি বোঝায় এটা একটু বলো। এটাই আমাদের লাস্ট টপিক, এটাই লাস্ট টপিক, টেনশনের কিছু নাই, শেষ করে দিচ্ছি। এটাই লাস্ট টপিক, কারণ এই টপিকটা না পড়ালে আসলে কোশ্চেন করা ডিফিকাল্ট, এখান থেকে একটা কোশ্চেন থাকেই, সব জায়গায় থাকে। তাহলে দেখো, তার মানে গিনি বলতে আসলে কি বোঝায়, আমি দেখি কেউ পারে কিনা। আমাদের পরন্ত বস্তু সূত্রগুলো সত্যতা যাচাই করে নিউটন, আমি কমেন্টগুলো দেখতেছি, একটু বলো, কেউ একজন বলো। গিনি মানে পাথর, ও ইয়েস পাথর। তারপরে বলতেছে কি যে পাল্লা, ওকে পাল্লা, স্বর্ণ, নাহিদা বলতেছে স্বর্ণ, গোল্ড হয়তো শিওর না, ওকে অনেক ভালো ভালো আনসার আসতেছে, গোল্ড কয়েন, ইয়েস এক্স্যাক্টলি, ভালো ভালো আনসার, পাথর, হ্যাঁ পাথর, যারা যারা পাথর বলছে সবার মাথায় আজকে পাথর মারমু, আমি সবগুলার মাথায় পাথর মারমু। দেখো তারপর আর কি কে বলছে পাথর, হ্যাঁ সবার মাথায় পাথর মারমু। আচ্ছা আরও বেশিক্ষণ টাইম নিব না, কারণ তোমাদের থেকে র্যান্ডম আনসার আসবে, আমি যেটা বুঝতেছি। দেখো গিনি মানে হচ্ছে স্বর্ণ মুদ্রা, যারা স্বর্ণ মুদ্রা বলছো অসংখ্য ধন্যবাদ। কারণ দেখো নিউটন যখন পরীক্ষাটা করে, পরীক্ষাটা এক্স্যাক্টলি কীভাবে করে আমি তোমাকে একটু বলি। আমাদের ডিটেল ক্লাসে আমি এটা মানে অনেক ডিটেল পড়াই, নিউটনের পরীক্ষাটাও পড়াই, কিন্তু কারণ অনেক মজার পরীক্ষা। এরকম একটা বদ্ধ পাত্রে, বদ্ধ একটা ধরো মানে চোঙ্গা টাইপের বা কিছু, তোমরা স্বর্ণাগারের দোকান দেখছো না, স্বর্ণাগারের দোকান দেখবা, ওই জায়গায় স্বর্ণটাকে একটা কাচের গ্লাসের মধ্যে আটকায় রাখা হয়, মানে ম্যাক্সিমাম টাইমে গ্লাসের মধ্যে রাখা হয়, বা স্বর্ণ যে মাপে ওই পাল্লাটাকে কি করা হয়, ওই কাচের গ্লাসের মধ্যে রাখা হয়, কারণ কি যাতে বাইরের বাতাস না আসে। এখানেও সেম, নিউটন এরকম একটা কাচ নিল এবং এখানে স্বর্ণ মুদ্রা নিল, এই যে স্বর্ণ মুদ্রা ধরো এরকম স্বর্ণ মুদ্রা নিল, তারপর এটাকে ছেড়ে দিল, তখন সে এটার সাহায্যে কিন্তু পরীক্ষা করে এই পরন্ত বস্তুর সূত্রগুলা। ওকে, গিনি এবং পালক পরীক্ষা। আর পালক তো বোঝো, আর পালক তো পালকই, যে কোনো একটা পালক। তার মানে কি করলো, এই স্বর্ণমুদ্রা এবং এটা পালক নিল দুইটা, তার মানে এবং সে আগে এখান থেকে বাতাস বের করে নিল, তারপর সে দেখলো যে এই দুইটা একই সময়ে ভূমিতে আসে, মানে এখানে একই সময়ে আসে, একই সময় এখানে আসে, ওকে একই সময়ে আসে। তাহলে এই হচ্ছে আমাদের গিনি এবং পালক পরীক্ষা। গিনি মানে হচ্ছে স্বর্ণ মুদ্রা, যে স্বর্ণ মুদ্রার সাহায্যে নিউটন কী করে, প্রমাণ করে যে আমাদের যে গ্যালিলিও ভাই যে বলছিল, গ্যালিলিও ভাই সেই সূত্রগুলো কি আছে, ঠিক আছে। আমাদের গতিবিদ্যার কোশ্চেন এতটুকুই, আমাদের আরও 2-4টা কোশ্চেন আছে, কিন্তু এগুলা খুব বেশি প্যারা না, ওইগুলো নিয়ে তো মাথা ব্যথার দরকার নেই। তার মানে আমাদের 2টা হট টপিক, এই চ্যাপ্টারের 2টা হট টপিক, একটা হচ্ছে কি প্রাস, আরেকটা হচ্ছে পরন্ত বস্তু। এই 2টা হট টপিক যারা ভালোভাবে পড়বে তাদের মোটামুটি মেডিকেলের এই চ্যাপ্টারের জন্য প্রস্তুতি 90% কমপ্লিট। আর বাদ বাকি থিওরি একটু দেখবা, কারণ ওই কোনটা সঠিক নয় কোশ্চেন আসলে থিওরি লাগে। তার মানে এই দেখো, আমরা এই সাজেশন ক্লাসগুলো দেওয়ার কারণ আছে, আমরা আমাদের একাডেমিক ক্লাস কিন্তু বন্ধ রাখছি। কারণ কি, কারণ আমি জানি এই মেডিকেল কোশ্চেনগুলো তুমি কখনোই এভাবে সলভ করবা না। এখন আমি তোমাকে একটা প্রাইজ মানি দিচ্ছি, তার মানে তুমি প্রাইজ মানির জন্য হলেও সলভ করবা। অ্যাটলিস্ট আমার কথা হচ্ছে প্রাইজ মানি ফ্যাক্ট না, কেউ না কেউ তো পাবে প্রাইজ মানি, কেউ না কেউ পাবেই, যে পাওয়া সে পেয়েই যাবে, ওর কেউ আটকাতে পারবে না। কিন্তু তুমি জিনিসগুলো শিখতেছো, এই যে তোমাকে আমি 10টা ক্লাসে পড়ার যে টেকনিকটা শিখাচ্ছি, এটা তুমি কিন্তু আর কখনো ভুলবা না। প্রাইজ মানি কেউ না কেউ পাবেই, এর নিয়ে টেনশন করার দরকার নেই। তুমি জাস্ট ক্লাসগুলো করো, ইনশাল্লাহ দেখবে তুমি পেয়ে গেছো। জাস্ট ক্লাস করো, কখনো এটা চিন্তা করার দরকার নেই যে ভাই প্রাইজ মানি দিবে, এই জন্য না, আমি শিখবো। কারণ তো আমার মনে হয় না, আমি জানি না যে এইভাবে তুমি কোশ্চেন সলভ করছো কিনা আগে, কিন্তু কোশ্চেনগুলো এভাবে সলভ করা উচিত, আমাদের এভাবেই সলভ করা উচিত। তো আশা করি বুঝতে পারছো। আমাদের আজকের ক্লাস এতটুকুই, এবং নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ফ্রাইডে, শুক্রবারের ক্লাস, ইনশাল্লাহ তখন দেখা হবে। এবং আমি চেষ্টা করব একটা পূর্ণাঙ্গ রুটিন দিয়ে দিতে, একটা কমপ্লিট রুটিন দিয়ে দিতে চেষ্টা করবো আজকের মধ্যে। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবা। আসসালামু আলাইকুম।